বাংলা অনার্সের ক্লাস হচ্ছে। হ্যালো হ্যালো, কে কথা বলছো? আমজাদ শেখ স্যার, বলছি যে এটা বাংলা অনার্সের, আমি ঋকদাস বলছি। বলছি, তুমি কি তুমি যেটাতে জয়েন করেছো এটা বাংলা অনার্সের ক্লাস নয়। আজকে আমাদের ক্লাস নেই, আমাদের ওয়েবিনার আছে একটা। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এতে এতে থাকো তোমরা। স্যার, আমার জি বাংলা আছে। আরে বাবা, ঠিক আছে, সেমিনারের পরে কথা হবে, এটা সেমিনার, ঠিক আছে। স্যার আমি কথা বলছি না তো। আচ্ছা ঠিক আছে, যারা আছো প্রত্যেকেই তোমাদের অডিও এবং ভিডিওটা মিউট করে রাখো, ঠিক আছে। যারা জয়েন করেছো আমাদের গ্রুপে, আমাদের ছাত্রছাত্রীরা, তারা কেউই বেরোবে না, একটু ওয়েট করবে, কারণ আমাদের আরো স্যাররা ম্যাডামরা আছেন, তারা জয়েন করবেন, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে। স্যার গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, সবাই ওয়েট করো। আমাদের টিআইসি স্যার শুভম বাবু জয়েন করেছেন, আমাদের আরো আমন্ত্রিত বক্তা আছে, তারা জয়েন করুক, তোমরা একটু ধৈর্য ধরে ওয়েট করো। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেককেই বলা হচ্ছে যে তোমরা বা আপনারা অডিও এবং ভিডিওগুলো প্লিজ মিউট করে রাখবেন। তো স্যার এসে গেছেন। সাহিল, তোমার অডিওটা অফ করো, ঠিক আছে। হ্যাঁ, শুভম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা স্যার কেটে কেটে যাচ্ছে, ভিডিওটাও খুব একটা স্পষ্ট নয়। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কেটে কেটে যাচ্ছে। এবার এবার দেখো তো,
হ্যাঁ হ্যাঁ স্যার, এবার অনেকটাই হয়তো নেটের প্রবলেম হ্যাঁ কিছু। হ্যাঁ স্যার, নেটের প্রবলেম আছে। আর অলোক বাবু আমাদের মাঝখানে চলে এসেছেন স্যার, জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই স্যার, তো বেশিক্ষণ আমরা হ্যাঁ 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 রাখবো হ্যাঁ না। স্যার চলে এসেছেন, আমরা স্যার শুরু করছি। শুরু করুন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল বলবো না, অনেকটাই সকাল গড়িয়ে গেছে। আপনাদের সকলকে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের এনএসএস ইউনিট এবং কলেজের আইকিউএসি তরফ থেকে 5th জুন বিশ্ব পরিবেশ দিবসের অভিনন্দন। আজ আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি আন্তর্জালিক আলোচনা চক্রের আয়োজন করেছি। আমাদের এই আলোচনা চক্রে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান আমন্ত্রিত বক্তা প্রফেসর অলোক কুমার ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রি, কল্যাণী ইউনিভার্সিটি। আমাদের প্রধান আমন্ত্রিত বক্তা জনাব মোহাম্মদ আলী সাহেব, আমাদের রেসপেক্টেড হেডমাস্টার মশাই, এবং আমাদের জেলার অনারেবল এমএলএ এবং আমাদের জেলার একজন বিশিষ্ট সমাজসেবী। এছাড়া আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের আইকিউএসি সেলের কোঅর্ডিনেটর ডক্টর সুবর্ণা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, এবং এখানে যারা উপস্থিত আছেন এই ওয়েবিনার বা আন্তর্জালিক প্ল্যাটফর্মে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন যেখানে সমগ্র প্রাণীকুল আজ বিপন্ন। মহামারী আজ আমাদের শিয়রে দাঁড়িয়ে চোখ রাঙাচ্ছে। বহু মানুষ মারা গেছে এবং অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কোভিড-19 প্রথম ঢেউ শান্ত হয়ে দ্বিতীয় ঢেউ রূপে আছড়ে পড়েছে সমগ্র মানব সমাজের উপর। এখন আমরা তৃতীয় ঢেউয়ের অপেক্ষায়। জানি না কত মানুষের প্রাণের বিনিময়ে এই অশান্ত ঢেউ আবার শান্ত হবে। গতকাল পর্যন্ত 1,32,364 জন মানুষ প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 2,87,06,714 জন মানুষ। অবশ্য এই সমস্ত কিছুর পেছনেই রয়েছে প্রকৃতির বড় ভূমিকা। আমরা প্রকৃতির উপরে যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করে চলেছি, তাতে করে প্রকৃতিও আজ বিপন্ন ও রোগগ্রস্ত হয়ে পড়েছে। তার প্রভাব এসে পড়েছে আমাদের মানব সমাজের উপর। কখনো বন্যা, কখনো খরা, কখনো ভূমিকম্প, কখনো সাইক্লোন, কখনো মহামারী রূপে প্রকৃতির অভিশাপ আমাদের উপর এসে পড়েছে। এবং ভবিষ্যতে যদি আমরা সংযত না হই, প্রকৃতির কাছ থেকে প্রকৃতিকে যদি আমরা আশীর্বাদ রূপে পেতে চাই, তাহলে আমরা আবার প্রকৃতিকে যদি সুন্দর শান্তভাবে রাখতে পারি, প্রকৃতিকে যদি গুছিয়ে প্রকৃতিকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আবার ডাইনোসরের মধ্যে অবলুপ্ত হয়ে যাব। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি বিশেষভাবে আর কিছু বলবো না, কারণ এখানে অনেক অভিজ্ঞ এবং অনেক বিজ্ঞ মানুষেরা রয়েছেন। আমাদের
স্যার অলোক ঘোষ মহাশয় অত্যন্ত মূল্যবান সময় বার করে আমাদের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে জয়েন করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের তরফ থেকে। স্যার ভালো ঠিক টাইম মতো স্যার আমাদের ওয়েবিনারে জয়েন করে ফেলেছেন। মোহাম্মদ আলী স্যারকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, স্যার হয়তো জয়েন করতে পারেননি। যাই হোক, আমি একেবারে আমাদের যে অনুষ্ঠান সূচি সেই অনুষ্ঠান সূচির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান সূচিতে প্রথমেই আমাদের কলেজের তরফ থেকে স্বাগত ভাষণের জন্য আমি আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর সুবর্ণা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। শোনা হ্যাঁ ম্যাডাম, যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে বলি যে আজকে টেকনিক্যাল প্রবলেমের জন্য বুঝতে পারছি না কতক্ষণ থাকতে পারবো মিটিং এ, কারণ বারবারই অটোমেটিক্যালি লেফট হয়ে যাচ্ছি। মানে আমি একাধিকবার জয়েন করার চেষ্টা করলাম। যাই হোক, আজকে আমাদের কলেজের এনএসএস ইউনিট এবং আইকিউএসির তরফ থেকে এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেশনের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা সমস্ত বিশিষ্টজন, আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের সহকর্মী প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আসলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এই যে কনসেপ্টটা, সেই ধারণা বোধহয় শুধুমাত্র 1992 সেই রিও ডি জেনিরো যে আর্থ সামিট সেখানেই সীমাবদ্ধ ছিল না। তারও আগের থেকে মানুষের ক্রমবিবর্তনে যখনই ধীরে ধীরে আস্তে আস্তে প্রকৃতিরই সৃষ্টি এক অন্যতম উপাদান মানুষ, সে নিজেকে প্রকৃতির থেকে যেন একটু বেশি বা একটু উন্নত ভাবতে শুরু করলো, তখন থেকে শুরু হলো বিভিন্ন রকমের প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার বা সেই ক্রিয়ার এক বিপরীত প্রতিক্রিয়া রূপেই মানুষও ভোগ করতে থাকলো বেশ কিছু লাঞ্ছনা। আর তখনই মানুষের মনে হলো যে বোধহয় প্রকৃতির প্রতি, প্রকৃতির এই শ্রেষ্ঠ সৃষ্টিরও কিছু অবদান রয়েছে, এবং সেখান থেকেই চলে এলো আমাদের এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালনের একটা কর্মসূচি। তা আজকে আমাদের এই কর্মসূচিতে আমরা পেয়েছি বিশিষ্ট জনেদের। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাননীয় অধ্যাপক মহাশয় শ্রী অলোক কুমার ঘোষ, এবং রয়েছেন আমাদের গভর্নিং বডির প্রাক্তন গভর্নমেন্ট নমিনি জনাব মোহাম্মদ আলী স্যার। এনাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাই, এবং আমরা আশা করি যে তাদের কাছ থেকে আমরা যে মহামূল্যবান বক্তব্য পাবো, সেটা আমাদের আগামী দিনে পরিবেশ চিন্তা এবং পরিবেশ কেন্দ্রিক যে আমাদের চিন্তা ভাবনাটা শুধুমাত্র একটা 5ই জুন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তারপর সারা বছর ধরে যথেচ্ছভাবে পরিবেশের অবমাননা করা, এর মধ্যে থাকবে না, বরঞ্চ আমাদের প্রতিদিনের প্রত্যেকটা কাজ হবে পরিবেশ বান্ধব। যেমন উল্লেখ করতে পারি যে এখন আমরা কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার বোধহয় কিছু ভুলে গেছি যে প্লাস্টিক হচ্ছে আমাদের পরিবেশের ক্ষেত্রে একটা চরম খারাপ কোনো উপাদান, যার ব্যবহার সীমিত করা উচিত, যাকে এড়িয়ে হয়তো আমরা পারবো না। এবং বাস্তবিক আমরা যদি মানব সভ্যতাকে দায়ী করি, তাহলে সেই জায়গায় দেখবো যে মানুষ যেদিন প্রথম আগুন জ্বালিয়েছিল, সেদিনই বোধহয় সে পরিবেশ বিরুদ্ধে কিছু কাজ করতে শুরু করেছিল। এবং যতই আমরা আসলে মানব সভ্যতার অগ্রগতির কথা বলি, সেটা ক্রমাগত আমাদেরকে পরিবেশ বিরোধী কিছু কাজের দিকে ক্রমাগত এগিয়ে দিয়েছে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে বারবারই যেটা ভাবতে ইচ্ছে করে যে মানুষও তো তার নিজস্ব সৃষ্টি নয়, সেও প্রকৃতির অবদান, এবং মানুষের যে বুদ্ধিমত্তা, তার বৈজ্ঞানিক চিন্তার বিকাশ, তার প্রযুক্তিগত উন্নতি, প্রত্যেকটাই বোধহয় প্রকৃতির ক্রমবিবর্তনের একটা ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রকৃতির সাথে যখন কোনো বিরুদ্ধ আচরণ করি, বাস্তবিক আমরা বোধহয় সেই বিবর্তনের একটা ধাপে পৌঁছেই হয়তো নিজেদেরকে একটু বেশি উন্নত ভাবতে শুরু করি, যেখান থেকে আমরা প্রকৃতি বিরূপ এই কাজগুলো করতে থাকি। এবং মহান ব্যক্তিরা আমাদেরকে বারবারই সতর্ক করে গেছেন যে প্রকৃতি আমাদেরকে যথাযথ উপাদান দিয়েছে আমাদের প্রয়োজন মেটাবার জন্য, কিন্তু যখনই আমরা লোভী হয়ে উঠি, সেই অতিরিক্ত লোভ সম্বরণ না করতে পারলে প্রকৃতিও কিন্তু আমাদের কাছে বিরূপ চেহারায় ধরা দেয়।
যেমন আমরা এখন প্রায় বলছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে যে ঝড় ঝঞ্ঝার কথা আমরা বারবার তুলে আনছি, সেগুলোতেও আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে নিযুক্ত বসতি নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই বোধহয় কিছু পরিবর্তন আনা দরকার। আমরা নিজেদেরকে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে জায়গা একসময় ছিল বাসের অযোগ্য, তাকে আমরা নিজেদের প্রযুক্তির উন্নতির জোরে বাসের যোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করছি। কিন্তু প্রকৃতি যখন তার স্বাভাবিক ধারাবাহিকতায় সেইটুকু জায়গাকে আবার তার অধিকারে ফিরিয়ে নিতে চাইছে, তখন আমরা বলছি যে প্রকৃতি হয়ে উঠল বিরূপ। বা আজকে যখন আমরা করোনা ভাইরাসের শিকারে পড়েছি, তখন কিন্তু আমরা ভুলে গেছি যে নিজেরাই নির্বিচারে আমরা যে জীব বৈচিত্র্যকে নষ্ট করেছি দিনের পর দিন, তারই ফলস্বরূপ কিন্তু সেই সমস্ত ভাইরাসরা এখন কিন্তু তারা যে আজকে প্রথম এসেছে বা তাদের ক্রমাগত অভিযোজন প্রক্রিয়া যে আজকেই শুরু হয়েছে তা নয়, কিন্তু তারা যে সমস্ত বন্য প্রাণী, বন্য উদ্ভিদের মধ্যে নিজেদেরকে ছড়িয়ে রাখতো, সেই প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয়েছে। কারণ আমরাই ছড়িয়ে দিয়েছি জীব বৈচিত্র্যকে, বদলে আমরা একাধিপত্য কায়েম করেছি এবং তারই আমরা মাসুল বলছি। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কারণ যে বিশিষ্ট জনেরা রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য আমরা বিশেষভাবে আগ্রহী এবং আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে এই আশা রেখে এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুবর্ণ বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে। দিদি অত্যন্ত সংক্ষেপে আজকের অনুষ্ঠানের যে মূল ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি এবারে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় সুপম মুখার্জি মহাশয়কে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। একেবারে আলোচনার শুরুতেই যে মানুষটির হাত ধরে এই চেতনার বিকাশ আমাদের ঘটেছিল এবং যে মানুষটির অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকে এই জায়গায় হয়তো আসতে পারতাম না, সেই স্বনামধন্য অধ্যাপক, আমাদের সকলের প্রিয় এবং আমাদের একেবারে অত্যন্ত পারিবারিক সম্পর্ক রেখে যেভাবে ছাত্রছাত্রীকে গড়ে তোলে, সেই বিশিষ্ট অধ্যাপক মাননীয় অলোক কুমার ঘোষ মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই সেমিনার এনএসএস এবং আইকিউএসসির উদ্যোগে যেভাবে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে 8-5টা ওয়েবিনারের মতন করতে পেরেছি, তার জন্য আরো আরেকবার আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে হয়তো মোহাম্মদ আলী স্যার, তিনি হয়তো কলকাতায় আছেন, ব্যস্ত আছেন, পরে হয়তো জয়েন করতে পারেন দাদা, কারণ এখন উনি এমএলএ, সুতরাং দায়িত্ব অনেক বেড়েছে। কিন্তু যার প্রেরণা এবং যার উৎসাহ সবসময় আমাদের কলেজ পরিচালনার ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করে, সেই দাদাকেও আমরা সম্মান জানাচ্ছি আজকের এই সেমিনার থেকে, ওয়েবিনার থেকে। অত্যন্ত সুন্দরভাবে আইকিউএসসি কোঅর্ডিনেটর জিওগ্রাফির অধ্যাপিকা ডক্টর সুবর্ণা বন্দ্যোপাধ্যায় মুখবন্ধটি রেখেছেন এবং সেই সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই অনুষ্ঠান পরিচালনা করছেন মাননীয় ডক্টর দীপক দাস, এইচওডি বেঙ্গলি। সকলকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই ওয়েবিনারের মুখবন্ধটুকুনি একটুখানি করব। তার কারণ হচ্ছে যে আমিও ছাত্র স্যারের এবং আজীবন যতদিন বেঁচে থাকবো স্যারের কাছ থেকে আমাদের শিখতে হবে। তার কারণ স্যার যেভাবে মর্মমূলে প্রবেশ করে একটা অতি কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করে এবং আমাদের যে চিন্তা ভাবনার জগৎ, সেই চিন্তা ভাবনার জগতে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করেন। আজও আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি স্যারের কথা কখন শুনবো বলে, এবং সময়ের কোনো বাঁধন থাকে না। তাই বলা যেতে পারে কিছুটা ইচ্ছাকৃত ভাবেই আজকে একমাত্র বক্তা হিসেবে আমরা স্যারকে রেখেছি, কারণ স্যারের কথা যতই শুনি ততই শুনবার আগ্রহটা আরো বেড়ে যায় আমার মতো সমস্ত ছাত্রছাত্রীদের। এবং আমাদের ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে তাদেরকে বলবো একটি কথা,
যে দেখো অনেক সময় তোমরা আমাদেরকে বলো যে স্যার আমরা আপনাদের ছাত্র হয়ে ধন্য হয়েছি, অনেকে বলো যে অনেক কিছু শিখতে পেরেছি স্যার, আমরা ভাগ্যবান। কিন্তু আমি তোমাদেরকে বলি যে তোমাদের দুর্ভাগ্যের অন্ত নেই যে তোমরা আমার মতো একজন শিক্ষককে পেয়েছো। শিক্ষক আসলে কি এবং শিক্ষাগুরু কি ধরনের হয়, যেটা আমাদের সৌভাগ্য লাভ হয়েছে, সেটা আজকে যারা প্রথম স্যারের আলোচনা শুনবে তারা উপলব্ধি করবে এবং আমার কথার সত্যতাটা তারা বুঝতে পারবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস 1974 সাল থেকেই আমরা প্রথাগতভাবে পালন করে আসছি। সারা পৃথিবীতে প্রায় 150টির উপর দেশে আজকে এটি পালিত হচ্ছে। হয়তো বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা এবং বাস্তুতন্ত্রের নানা দিক নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আজকের দিনটি হয়তো পালিত হবে। কিন্তু আর 5টা ওয়েবিনার বা আর 5টা সেমিনারের মতো করে যদি আমরা আজকের এই ওয়েবিনারটাকে দেখি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা বিপদের জায়গা তৈরি করে রেখে যাব। আমরা যতটা না আলোচনা করতে পারি, যতটা না নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারি, তার থেকে বেশি বোধহয় আমাদের প্রত্যেকের সচেতনতা অনেক বেশি জরুরি। এবছর যেভাবে রাষ্ট্রসংঘ আজকের দিনটিকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে ঘোষণা করেছে, এবং তোমরা জানো যে স্যারের আজকে যে টপিক আছে সেটা প্যান্ডেমিক নিয়ে, আমি সে কথায় পরে আসব। আসলে আমরা একেবারে চরম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি কথা যদি বলি তাহলে অনেক কম বলা হবে। 2009 সালে একটি নেচার পত্রিকার আ সেফ অপারেটিং স্পেস ফর হিউম্যানিটি, অর্থাৎ এই যে প্রকৃতির সঙ্গে আমাদের আদান প্রদানের জায়গা থেকে যে ভারসাম্যের জায়গা, সেই জায়গা নিয়ে একটি প্রবন্ধ হয়ে গিয়েছিল। সেখানে এই ভারসাম্য শব্দটিকে ইংরেজিতে প্ল্যানেটারি লিমিট, অর্থাৎ প্রকৃতিরও যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে এবং তাকে যথেচ্ছাচার করে যদি আমরা ব্যবহার করি বা তার যে শক্তি, সেই শক্তিকে আমরা অপব্যবহার করি, তাহলে তার পরিণতি কি হতে পারে, তার জন্য তার একটা লিমিট আছে। সেখানে 9টা বিষয়ে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু এই 9টি বিষয় আমি সময়ের অভাবে সবটা এখানে বলবো না, কারণ এই 9টার মধ্যে 3টি অত্যন্ত ভয়ানক পরিস্থিতির মধ্যে ছিল, যেটা তিনারা সেদিন দেখিয়েছিলেন। এবং পরবর্তীকালে 2016-17 সাল পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত যে ডাটা আছে, তাতে আমরা জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কি ধরনের মারাত্মকভাবে প্রকৃতির পরিবর্তন ঘটছে, পাশাপাশি জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা কোন জায়গায় গেছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কোথায় যাচ্ছে, মূলত এই 3টি বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছিল। শুনলে অবাক হতে হয় যে 1970 থেকে 2016 শুধুমাত্র এই কয়েক বছরে, অর্থাৎ আমরা বলতে পারি যে কয়েক বছর বলতে 50 বছরও নয়, তার মধ্যে পাখি, মাছ, উভয়চর প্রাণী, সরীসৃপ হ্রাস পেয়েছে গোটা পৃথিবীতে 68%। ভাবলে গা শিউরে ওঠে। আর জলজগতের অবস্থাটা আরো ভয়াবহ। সেখানে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, দেখব 94% সেখানে জীব বৈচিত্র্যের মধ্যে পরিবর্তন এসছে, অর্থাৎ বিলুপ্ত হতে শুরু করেছে প্রাণী। আফ্রিকাতে তার মাত্রা 65%, আর এশিয়া ইউরোপে 24%। অনেকে এটা নিয়ে আশা প্রকাশ করতেই পারে যে আমাদের এখানে 24% মানে আমরা তাহলে কি খুব ভালো জায়গায় আছি। আসলে এটা যদি ডিটেলসে আলোচনা করা যেত, তাহলে একটা জিনিস আমরা দেখতে পেতাম যে এই জীব বৈচিত্র্যের কথা যেটা বলি বা জলবায়ু পরিবর্তনের যে কথাগুলো বলি, যেগুলোকে আমরা আলাদা করে নির্ণয় করতে পারি যে সূচকগুলো দিয়ে, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে এগুলোর সঙ্গে কিন্তু আমদানি রপ্তানি থেকে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার সহ আমাদের দৈনন্দিন বর্জ্য সমস্ত কিছুকেই মাথায় রেখে এই হিসেবগুলো করতে হয়। সুতরাং এশিয়ার ক্ষেত্রে সেই জায়গাটা যেহেতু অনেকটাই আমরা পিছিয়ে রয়েছি, তাই হয়তো আমাদের এই পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি
আগামী দিনে যদি আমরা সংযত না হই, তাহলে কিন্তু এই ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট যেটাকে বলা হয়, যার একক গ্লোবাল হেক্টর, সেখানে কিন্তু ওই মাত্রাটা অনেক বেশি বাড়বে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমরা 2030 সালকে একটা ল্যান্ডমার্ক ধরে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ল্যান্ডমার্ক ধরে এগিয়েছি এবং আমাদের কিছু টার্গেট এবং 17টা বিষয় নিয়ে আমরা চিন্তিত ছিলাম, যেগুলো 2030 সালের মধ্যে আমাদের ফুলফিল করার কথা ছিল। কিন্তু আজকে 2021 সালে এসে আমরা এমন একটা জায়গায় উপনীত হয়েছি যে 17টি বিষয়, সেগুলো নিয়ে ভাবতেই এখন ভীষণ ভয় পাই। কারণ আগামী কয়েক দশকের মধ্যে প্রায় 10 লক্ষ প্রজাতি জীব বৈচিত্র্যের জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে। নাইট্রোজেন চক্রের কথা যদি বলি, তাহলে 1750 থেকে 1919-এর যে ডাটা, সেখানে পার্টস পার মিলিয়ন বলে একটা মাত্রা দিয়ে সেটাকে 10 পার্টস দিয়ে ধরা হয়, যা এই মুহূর্তে যদি তার গড় দেখি তাহলে সেটাও আতঙ্কিত হওয়ার মতো। 280 প্লাস মাইনাস যেটা থাকার কথা ছিল, সেটা বর্তমানে 410-এ চলে এসছে, অর্থাৎ পিপিএম এখন 410। আগামী এক দশকের মধ্যে যদি আমরা কম করে 49%-টাকে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ। এবং ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমাদেরকে যথেষ্ট আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, যেটা নিয়ে স্যারের আজকে আমরা শুনবো, কারণ ঐতিহাসিক দিক থেকে একদিকে যেমন রয়েছে এই যে করোনার মতন একটা প্যান্ডেমিক, তেমনি একেবারে গোড়ার থেকে, আমি জানি না আজকে যতটা সময় স্যার কতটা কভার করতে পারবেন, কারণ স্যারের তো বলার কোনো শেষ সীমা বলে কিছু নেই, কারণ স্যারের কাছ থেকে আমরা শিখেছি এবং সেই পরিধি। তো একেবারে সেই স্প্যানিশ ফ্লু দিয়ে যদি শুরু করি বা প্লেগ মহামারী দিয়ে শুরু করি, এক এক সময় আমরা এক এক রকম ভাবে রিয়াক্ট করেছি। আমরা 2030-এ যে জায়গাটা ভাবছিলাম, যে জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি, সেই তাপমাত্রা বৃদ্ধি ভাবলে অবাক হতে হয় যে 0%, 5% যদি তাপমাত্রা আমাদের বেড়ে থাকে, তাহলে বুঝতে হবে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু আমরা এই মুহূর্তে যেভাবে এগিয়ে চলেছি অসচেতন ভাবে, তাতে 3 থেকে 4 ডিগ্রি 2030 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এবং যে কারণে অতিবৃষ্টি, খরা, মেঘ ভাঙা বৃষ্টি, আইলা, বুলবুল, সাম্প্রতিক যশ, এই ধরনের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই জীববৈচিত্র্যের ব্যাপারটা বা জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা যে শুধুমাত্র আমরা এখন শুধু কাগজে কলমে, তা কিন্তু নয়। এই যশ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ম্যানগ্রোভ জঙ্গল ধ্বংস করার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, বাঁধগুলোর কি অবস্থা হতে পারে, এবং সুন্দরবন অঞ্চলটা কি জায়গায় আজকে এসে পৌঁছেছে। তাহলে গাছ লাগাও, গাছ বাঁচাও, এটা এতদিন একটা স্লোগান, কথার কথা ছিল, কিন্তু আগামী প্রজন্মকে যদি আমাদের একটা সুন্দর পৃথিবী উপহার দিতে হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে বেরোতেই হবে। অবাক লাগে যে আমরা কৃষি উৎপাদনে এতটা এগিয়েছি, আমরা যথেচ্ছভাবে রাসায়নিক প্রয়োগ করছি, আমরা জীব বৈচিত্র্যের পরিবর্তন ঘটাচ্ছি, প্রচুর পরিমাণে কীটনাশক দিচ্ছি, অথচ আজকের পৃথিবীতে 82 মানে সংখ্যাটা হচ্ছে ক্রোড়, অর্থাৎ 82 কোটি মানুষ অর্ধাহারে বা অনাহারে দিন কাটাচ্ছে, এত কিছু উন্নতি হওয়ার পরে। আর ইউরোপিয়ান জয়েন্ট রিসার্চের যে গবেষণাগুলো, সেখানে উত্তাপ, আর্দ্রতার তারতম্য, বনাঞ্চল সংকোচন, তাপ মাত্রা ছাড়া রাসায়নিক কীটনাশক, যেগুলো বললাম যে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট যেটাকে বলা হয়, সেক্ষেত্রে যদি দেখি তাহলে কোথাও সেটা 1.7 গ্লোবাল হেক্টর, কারণ গ্লোবাল হেক্টর হচ্ছে তার একক, আর উন্নত দেশে সেটা আবার 5-এ চলে গেছে, অর্থাৎ 5 গ্লোবাল হেক্টর, যেখানে সারা পৃথিবীতে গড় হওয়ার কথা ছিল 1.7, সেখানে সেটা এখন 2.8-এর জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং আতঙ্ক, ভয় যেমন রয়েছে, ঠিক তেমনি প্রতিটি মানুষের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ 1934 সালে রবীন্দ্রনাথ ঠাকুরও এই আশঙ্কা প্রকাশ করে গেছিলেন। তিনিও বলেছিলেন যে প্রকৃতির একটা দেবার ক্ষমতা আছে,
সেই ক্ষমতাকে যদি আমরা লঙ্ঘন করি তাহলে কিন্তু প্রকৃতি বিরূপ হবেই, এবং তার যে একটা বিশেষ পরিণতি, সেই পরিণতির শিকার আমরা প্রত্যেকে হব। সুতরাং পৃথিবীকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদেরকে যদি সুস্থভাবে বাঁচতে হয় এই পৃথিবীতে, তাহলে এগুলোকে আমাদেরকে নজর দিতেই হবে। এবং আর বোধহয় সময় নেই, আমরা আগেই অনেক দেরি করে ফেলেছি। স্যার আজকে দ্য প্যান্ডেমিক কোশ্চেন অফ এনভায়রনমেন্ট হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে বিষয়টি তুলে ধরবেন, এবং সেখানে আমরা বুঝতে পারবো যে এই করোনার মতো বিষয়গুলো, যেগুলো আমরা এখনো কনফিউশনের মধ্যে আছি, এটা প্রকৃতিগত নাকি ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল, কিন্তু এটাকে যদি বিতর্কের বাইরে রাখি, তার বাইরেও যেভাবে বৈচিত্র্য নষ্ট হচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং টেকনোলজি রিসেন্টলি গতকালকেই 5G নিয়ে একটা মামলার দিল্লি হাইকোর্টের রায়, যদিও সেটা উল্টো দিকে গেছে রায়টা, তথাপি সেখানে হয়তো ব্যক্তিগত কিছু বিষয় ছিল বলেই, কিন্তু তথাপি 5G টেকনোলজি, এখন একদিকে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে, অন্যদিকে আবার পৃথিবীকেও নিরাপদ রাখতে হবে। এই দুটোকে কিভাবে আমরা ব্যালেন্স করব যাতে প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকে, সেই বিষয়ে বিস্তারিতভাবে স্যার বলবেন। আমিও কথা বাড়াবো না, কারণ আমিও শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, স্যারকে আরো একবার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়কে। উনি অত্যন্ত সুন্দরভাবে বর্তমান পরিস্থিতির একটি মানে মানে সাংঘাতিক একটি মূল্যায়ন আমাদের সামনে রাখলেন, যা শুনে সত্যি আমরা আতঙ্কিত হয়ে গেলাম বা আতঙ্কিত হয়ে পড়ছি। আমি আমাদের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপরেই আমাদের স্যার মোহাম্মদ আলী স্যারের বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে উনি আজকের এই অনুষ্ঠানটায় জয়েন করতে পারেননি। আমি এবারে আমাদের মাননীয় বক্তা, আমাদের অলোক ঘোষ মহাশয়, অত্যন্ত বিদ্বজন। স্যার যা বললেন, আমরা স্যারের কাছে অনেক গল্প স্যারের শুনেছি, অলোক ঘোষ মহাশয়ের গল্প অনেক শুনেছি, কথা শুনেছি। তো যাই হোক, আজকে স্যারকে সামনাসামনি শোনার একটা নতুন অভিজ্ঞতা হবে। স্যারকে আমিও প্রণাম জানিয়ে, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে স্যারকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ আবার জানাচ্ছি। স্যার প্লিজ আপনি আমাদের কিছু শোনান, আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? আজকে বোধহয় অনেকের টেকনিক্যাল প্রবলেম আছে, আমি পর্দাতেও তাই দেখছি। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এই জন্যই মানে এই আন্তর্জালিক ইয়েতে আমার কথা বলতে মাঝে মধ্যে অসুবিধা হয়, কারণ পর্দাটা এত নাচে, এবং মাঝে মধ্যে লেফট করে যাচ্ছে, ও ঢুকছে। মানে অন্তত আমি যখন ক্লাস নিই, সুপম জানে যে শুরু করার পরে কাউকে আমি এন্ট্রিও দিই না, কাউকে বেরোতে দিই না। তো এনিওয়ে, এই উপায় নেই, আমরা এই অবস্থার মধ্যেই আছি। সবাইকে শুভ মধ্যাহ্ন। আমার ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, যারা এখন কলেজে পড়াচ্ছে, অনেকেই আমার ছাত্রছাত্রী, যারা পড়ছে স্নাতক স্তরে কিংবা স্নাতকোত্তর স্তরে, সবাইকেই আমি মানে যত জায়গা যারা পড়ছে সবাইকেই আমি ছাত্রছাত্রী বলেই মনে করি। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, সহকর্মীরা, সবাইকে আমি আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং জানিয়ে আমি আমার কথাগুলো আজকে শুরু করছি। এবং কথার আরম্ভেই আমি সেই মানুষটিকে স্মরণ করছি যিনি এই বছরই 21শে মে আমাদের ছেড়ে চলে গেলেন। পরিবেশের কথা বলতে গেলে যাকে সবসময় মনে করতে হয়, সুন্দরলাল বহুগুণা। এবং আমরা জানি যে অবপরিবেশিত ভারতে পরিবেশ আন্দোলনের, গান্ধীবাদী পথে পরিবেশ আন্দোলনের একটা নতুন চেহারা হাজির করে দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। তার সঙ্গে আমরা চিপকো আন্দোলনের কথা জানি। সুতরাং পরিবেশের কথা বলতে গেলে তাকে স্মরণ করতেই হয়। তো এই যে সুন্দরলাল বহুগুণা চলে গেলেন, কি দেখে গেলেন, যা নিয়ে সারা জীবন তিনি সাধনা করলেন,
ক্লান্ত বেলায় কি দেখে গেলেন তিনি। এবং তিনি, আমি নানা সূত্রে জেনেছি যে যাবার আগে একমাত্র চিন্তা রেখে গিয়েছিলেন কিন্তু এই মহামারী নিয়ে নয়। এটাকে মহামারী বা অতিমারী নানা নামে ভূষিত করা হয়, আমি এই ধরনের নামের খুব একটা পক্ষপাতী নই। এটা একটা অসুখ, বিভিন্ন অসুখের বিভিন্ন ধরন থাকে, এটা আর একটা অসুখ। তো এটাকে প্রকৃতি পরিবেশ সবকিছুর সঙ্গে মিলিয়ে আমি বলি অনন্ত অসুখ। এই অসুখটা সর্বত্র ছড়িয়ে আছে এবং এই অনন্ত অসুখ এটাকে ছড়াতে দেখেই চলে গেলেন বহু। আজকে আমরা গণমাধ্যমে অনবরত কিছু ভয়ের কথা শুনি এবং সেটা সম্পূর্ণতই এই অসুখটাকে কেন্দ্র করে। আর কোথাও ভয়ের কথা শোনানো হয় না। পরিবেশ সম্পর্কে ভয়ের কথা তেমন করে শোনানো হচ্ছে না এখন, প্রকৃতি সম্পর্কে ভয়ের কথা তেমন করে শোনানো হচ্ছে না, মানুষের অন্যান্য সমস্যা অসুবিধে নিয়ে তেমন কিছু শোনানো হচ্ছে না। মাঝে মধ্যে তাৎক্ষণিক হয়েতে একটা ঝড় হয়ে গেল, তখন তার প্রভাবটা শোনানো হচ্ছে, কিন্তু তার সঙ্গেও প্রাকৃতিক অবক্ষয়কে সেইভাবে যোগ করা হচ্ছে না, সেটাকে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই দেখা হচ্ছে। আর এছাড়া সংবাদ দেয় যে গণমাধ্যমগুলো, বিশেষ করে দূরদর্শনের যে চ্যানেল, সর্বসময় শুধুমাত্র এই অসুখ জনিত ভয়ের পরিবেশটাকে বজায় রেখে দেয়, শুধু ভয়ের পরিবেশ। তাদের কাছে মূল কথা এতজন আক্রান্ত হলো, এতজন মারা গেল, আর এতজন মৃত্যুর জন্য অপেক্ষা করল। এই প্রথম ঢেউ, এই দ্বিতীয় ঢেউ, এই তৃতীয় ঢেউ, বয়স্করা গেছে, যৌবন গেছে, এবার শিশুরা যাবে। এছাড়া বোধ গণমাধ্যমে এখন কথা নেই। ভারী অদ্ভুত সময়। চিকিৎসকরা তারা শুধু বই পড়া বিদ্যেগুলো জাহির করতে ব্যস্ত, সমাজের সঙ্গে তারা সম্পর্ক রাখেননি। চারপাশের জনস্বাস্থ্য নিয়ে কথা বলেন, জনতাকেই জানেন না। জনস্বাস্থ্য নিয়ে কথা বলেন, অথচ চারপাশের মানুষগুলো তাদের কাছে অজনতা। জর্জ অরওয়েল এই কথাটি ব্যবহার করেছিলেন, অরওয়েল, অজনতা, আনপিপল। আর অনবরত মৃত্যুর পরিসংখ্যান। আমি বলবো, বলা যায় না, আমিও কাল আক্রান্ত হতে পারি, আমারও কাল জীবন শেষ হতে পারে, হতেই পারে। কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ এই শুধু মৃত্যুর ভয় কেন? আমরা কি করে ভুলে যাই যে 2019-20 সালে শুধু যক্ষা রোগে ভারতে 4 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল? আমরা কি করে ভুলে যাই যে গত 2 দশকে গোটা বিশ্বে অপুষ্টিজনিত কারণে 16 লক্ষ শিশুর মৃত্যু হয়েছে? আমরা কি করে ভুলে যাই যে এই শতকের প্রথম দশকে কঙ্গোতে কোলটন নামক পদার্থটি নিষ্কাশনের জন্য যে খনি অঞ্চলগুলো আছে, এই যে কোলটন নামক পদার্থটি, এটি আমরা আজ ল্যাপটপ ব্যবহার করছি, যে স্মার্টফোন ব্যবহার করছি, এই সবের জন্য লাগে, দরকার। এবং এই কোলটনের একটা বড় খনি অঞ্চল আছে কঙ্গোতে, সেখানে সেইটি নিষ্কাশনের জন্য যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, শুধু তার জন্য লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এই কথাগুলোকে কেউ বলে না। এই কথাগুলো বলেছিলেন নোম চমস্কি। আর একটা বই রয়েছে অন ওয়েস্টার্ন টেররিজম,
যেখানে আন্দ্রে ভিচেকের সঙ্গে কথোপকথনের ভঙ্গিতে তিনি তার কথাগুলো বলছেন, সেখানে কিন্তু তিনি এই কথাটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে গোটা বিশ্বব্যাপী অনবরত জেনোসাইড চলছে। এটাকে তিনি বলছেন খুনের উত্তরাধিকার। আমরা তো খুন করছি অনেক কিছুই, শুধু একটা অসুখের কথা বলে আর খুনের বিষয়গুলোকে পেছনে সরিয়ে দিচ্ছি কেন? ইতিহাসে আমরা অনেক অসুখের কথা পড়েছি, কিন্তু আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় এটাই একমাত্র মহামারী, যেটাকে আমরা মহামারী বলছি। অর্থাৎ মহামারী এই অর্থে যে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া অসুখ, তার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের হচ্ছে এবং সেই সঙ্গে আরো কিছু অভিজ্ঞতা হচ্ছে। সেটা হচ্ছে যে এই অসুখের কথা বলে আমরা আসলে জনস্বাস্থ্য বিষয়ক যে মূল প্রশ্ন সেখান থেকে সরে আসি, সেটাকে ভুলিয়ে দিই। আমরা শুধু অসুখ, তার মৃত্যু, তার ওষুধ, তার কালোবাজারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই অসুখ আমাদের আসলে এই জনস্বাস্থ্য নিয়ে নীতি নির্ধারণ করতে গিয়ে আমরা কিন্তু জনমানুষকে বা সাধারণ জনসমাজকেই বহিরাগত করে দিচ্ছি, শুধু কতগুলো সীমানা টেনে দিচ্ছি। এই কথাটা ব্যবহার করা উচিত ছিল শারীরিক দূরত্বের কথা, আপাতত সংক্রমণ বাঁচাবার জন্য, সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই শারীরিক দূরত্বের বদলে যে কথাটা ব্যবহার করছি সেটা সামাজিক দূরত্ব। কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না যে সামাজিক দূরত্ব কেন। অত কথা ছিল শারীরিক দূরত্ব, সাময়িক ভাবে একজনের অসুখ আরেকজনের জায়গা যাতে সংক্রমিত না হয় তার জন্য। আসলে আমরা আমার আলোচনায় পরে আসবে যে জায়গায় দূরত্ব রক্ষা করা দরকার ছিল সেখানে আমরা চরম নৈকট্য রক্ষা করছি। এখন শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের মধ্যে একটা সীমানা টেনে দিচ্ছি, সেটাকেই নাম দিচ্ছি সামাজিক দূরত্ব। পরিযায়ী শ্রমিক, তোমরা বহিরাগত, তোমরা ঢুকলে পরেই চলে আসবে সংক্রমণ। সাধারণ মানুষ আলাদা থাকবে, তোমার অসুখটা হলো আলাদা হয়ে যাবে। তোমার অসুখ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কেউ আর তোমার খেয়াল রাখবে, বড় মর্মন্তুদ মৃত্যু হবে তোমার। কারণ মৃত্যুর পর একজন মানুষকে যে সম্মানটুকু দেখাবার, সেই সম্মানটুকু দেখাবার পরিসর আমাদের থাকবে না। কর্পোরেশনের গাড়ি এসে নীরবে শরীর নিয়ে চলে যাবে। এই সীমানাগুলো আমরা এই প্রত্যক্ষ অভিজ্ঞতায় টেনে দিচ্ছি। তারপরে যেটা করছি সেটা হলো কে দায়ী, কে দায়ী। অদ্ভুত ব্যাপার, আমরা কোন একটা দেশকে ধরতে চাইছি যে তাকে দায়ী করা হবে। এই দেশটা তার ল্যাবরেটরি থেকে বেরিয়েছে, এই জায়গাটা তার ল্যাবরেটরি থেকে বেরিয়েছে। আমরা এই যেটাকে আমরা ভাইরাস বলছি তার উপরে ন্যাশনালিজম আরোপ করছি, জাতীয়তাবাদ আরোপ করে দিচ্ছি। চীনা ভাইরাস, ভারতীয় ভাইরাস, জাপানি ভাইরাস, ওই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, চাইনিজ ভ্যারিয়েন্ট, জাপানিজ ভ্যারিয়েন্ট। এটা একটা ভাইরাস। হয়তো দেখা যাবে যে কোনো ভাইরাসের কোনো একটা ধরন ভারতীয়দের মধ্যে বেশি দেখা যাচ্ছে, কোনো একটা ভাইরাসের কোনো একটা ধরন চীনে বেশি দেখা দিচ্ছে, কোনো একটা ভাইরাসের কোনো একটা ধরন জাপানে বেশি দেখা দিচ্ছে। তার জন্য সেটা জাপানিজ হয়ে গেল, তার জন্য সেটা চাইনিজ হয়ে গেল, তার জন্য সেটা ইন্ডিয়ান হয়ে গেল, তার জন্য সেটা ব্রিটিশ ভ্যারিয়েন্ট হয়ে গেল। একটা তার মধ্যে একটা জাতীয় চেতনা ঢুকে পড়লো, রকমের সীমানা এবং তারপর দায়ী করা। অমুক দেশের অমুক জায়গা থেকে বেরিয়েছে, তাই যদি হবে। আজকে যদি এই করোনা ভাইরাস, আমরা তো জানি করোনা ভাইরাস নতুন কিছু নয়, এটা ধরনটা আলাদা। সার্স, মার্স, আরো যে মহামারীগুলো হয়েছে তার মূলত করোনা ভাইরাস।
এটা একটা ধরনটা আলাদা, সেই জন্য এটা নভেল করানো হয়। কোন কোন ল্যাব থেকে বেরিয়েছিল 2011-তে, 2012-তে, 2013-তে কোন ল্যাবরেটরি থেকে বেরিয়েছিল? তারও আগে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল কোন ল্যাবরেটরি? একেবারে আদিতে পেলোপনেশীয় যুদ্ধের সময় যখন মহামারী হয়েছিল কোন ল্যাবরেটরি? চতুর্দশ শতকে যখন প্লেগ ছড়িয়ে পড়েছিল গোটা ইউরোপে কোন ল্যাবরেটরি? আজকে আমরা চেষ্টা করছি শুধুমাত্র ওই জায়গাটায় যাওয়া, আসল জায়গাটা ভুলে যাওয়া। কারণ আজকে যে দেশটি অন্য একটি দেশের দিকে তাকাবার চেষ্টা করছে যে ওইখান থেকে বেরিয়েছে, প্রকৃতির ধ্বংসটা সেই দেশে সবচেয়ে বেশি। কোন দেশের নাম কিছু সবার পক্ষে বোঝা সম্ভব? আমেরিকা। সবচাইতে বেশি প্রকৃতির ধর্ষণ, প্রকৃতির ধ্বংস করা, সবচাইতে বেশি পলিউট করা এনভায়রনমেন্টকে, সবচাইতে বেশি জীববৈচিত্র্যকে নষ্ট করা যে দেশটি করছে, সেই দেশটি সেখান থেকে দৃষ্টিটা সরিয়ে দিয়ে কোন একটা পার্টিকুলার ল্যাবরেটরির দিকে তাকাচ্ছে, ওইখান থেকে বেরিয়ে চলে গেছে। অথচ যারা আমরা টিভিতে এত বিতর্ক করছি, যারা আমরা গণমাধ্যমে এত কথা বলছি, কেউ সাহস করে জিজ্ঞেস করছি না যে আগের ভাইরাস গুলো কোথা থেকে বেরো। আমার অভিজ্ঞতা কি বলে, আমি এখনো নর্মাল জীবন যাপন করি, দোকানে যাই, বাজারে যাই, মানুষের সঙ্গে কথা বলি, পাড়ার মোড়ে যাই, এমনকি রাস্তার মোড়ে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলি। ঘরের মধ্যে আমি সিঁধিয়ে নেই, যদিও আমার আবাসনেই হয়েছে, আবাসনের 4 বছর। আমার কি অভিজ্ঞতা বলে, বাজারের মানুষগুলো বলে আমরা এগুলোকে ভয় পাই। আমার বাড়িতে যে মহিলা কাজ করেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বললেন জ্বর তো আগে হতো। যারা রোদের জলে ভিজিয়ে রোদে পুড়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাদেরও একই কথা শুনেছি। আমার এক ছাত্র সুন্দরবনের দিকে গ্রামের কলেজে আছে, তাকে জিজ্ঞেস করলাম, বলো না এখানে আমরা সবকিছু ভাবি না। এই দৃষ্টিভঙ্গির এই তফাৎ হচ্ছে কেন? এবং মজার কথা হচ্ছে, আমি বলবো চতুর্দশ শতকের প্লেগেও যেটা দেখা গিয়েছিল, এখনো সেটা দেখা যায়, যে যত বেশি প্রকৃতির কোলে আছে সে তত নিরাপদে আছে। ওই জন্য বাজারে যে লোকগুলো গ্রাম থেকে আসে তারা অত ভয় পাচ্ছে। যে ফ্ল্যাটে আছে তার চট করে অক্সিজেন সংকট হয়, খোলা জায়গায় প্রকৃতির মধ্যে আছে তার অত তাড়াতাড়ি অক্সিজেন সংকট হচ্ছে। এ যতই বলুক এটা একটা ঘটনা। আমাদের ভাবতে হবে এই অভিজ্ঞতা। আমি তো সেই জন্য চিকিৎসকদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ ঠিক আছে, বইতে যা পড়ছেন, অনেক রিসার্চ করছেন, সবই বলুন, কিন্তু এই অভিজ্ঞতাটা সঞ্চয় করুন, তার থেকে একটু দৃষ্টিটা পাল্টান, একটু ভাবুন। থেকে কিছু কোন যুক্তি বেরোয় কি? কেন প্রকৃতির কোন যারা থাকেন তারা কেন আরো অনেক বেশি নির্ভয় থাকেন? তাদের কেন অত চক্রের অক্সিজেন সংকট হয় না? ওটা ভাবতে হবে তো। আর সেই কারণে আমি বলবো ইতিহাসগত ভাবে এই অনন্ত অসুখ, যেটা আমি মহামারী কথাটা ব্যবহার না করে অনন্ত অসুখ কথাটা ব্যবহার করি, তার সঙ্গে এই প্রকৃতির একটা সম্পর্ক আছে, পরিবেশের একটা সম্পর্ক আছে। এটা আমরা কিছুতেই বলতে পারি। সংখ্যাগুলো যদি বিচার করেন, ঠিক যে যে সময়ে এই অনন্ত অসুখ অনেক বেশি শক্তি নিয়ে হাজির হয়েছে, ইতিহাসগত ভাবে দেখুন, সেই সময়ের কোনো না কোনো বৈশিষ্ট্য আপনি পাবেন। এরকম হয় যুদ্ধ পাবেন, নাহলে অতিমাত্রায় শিল্পায়ন পাবেন, নাহলে অতিমাত্রায় নগরায়ন পাবেন, নাহলে ঔপনিবেশিক শাসনের মাত্রাহীন বিস্তার পাবেনই। যে সময়ে এই অনন্ত অসুখ বারে বারে আঘাত করতে আসে, প্রত্যেকটা সময় এটা পাওয়া যাবে। আর আমি রিপিট করছি, আমার একটা প্রশ্ন আছে। এক,
যুদ্ধ মতামত জানাতে পারে সেখানে। যে কথা বলছে আমার মনে হয় আমি শেষ করে নিই তারপরে কথা। যুদ্ধ 2, শিল্পায়ন 3, নগরায়ন আর ঔপনিবেশিক পুঁজির মাত্রাহীন বিস্তার, এর সঙ্গে এর সম্পর্ক আছে। পেলোপনেশীয় যুদ্ধের সময়কার কথা বলেছি, সেটা খ্রিস্টের জন্মের আগে মহামারী ছিল। তারপরে যদি আসি বিশ্বযুদ্ধ, স্প্যানিশ ফ্লু। তাছাড়া যদি অন্যভাবে আসি, মাত্রাহীন শিল্পায়ন, 19 শতক, জলাতঙ্ক মহামারী, টাইফয়েড মহামারী, ডায়রিয়া মহামারী। ঔপনিবেশিক পুঁজির বিস্তার, ভারত, কলেরা মহামারী। সেই কলেরা মহামারী ভারত থেকেই তখন আবার ইউরোপে গিয়েছিল। চতুর্দশ শতকে যখন প্লেগ মহামারী হয়েছিল, ওই যে সিল্ক রুট ধরে বণিকের মাধ্যমে প্রথমে যখন ইংল্যান্ডে পৌঁছলো, তারপর ইতালিতে, তারপর গোটা ইউরোপে ছড়িয়ে পড়লো। তার আগে 300 বছর ব্যাপী ক্রুসেড শেষ হয়েছে, ধর্মযুদ্ধ শেষ হয়েছে। এবং মজার ব্যাপার, চতুর্দশ শতকে যখন বসন্ত প্লেগ ছড়িয়েছিল, তখনও মূলত ধাক্কাটা পেয়েছিলেন নরম্যান অভিজাতরা এবং অন্যান্য জায়গার সামন্ত প্রভুরা, অভিজাত বৃন্দ। কৃষক সমাজ কিন্তু সেইভাবে আহত হয়। ইংল্যান্ডে তো নরম্যান অভিজাতরা শেষ হয়ে গেলেন বলে কেল্ট, জুট প্রভৃতি সাধারণ সমাজ থেকে যে কথাবার্তা ভেসে এলো, উঠে এলো, তাই দিয়ে নতুন করে ইংরেজি ভাষাটাই পাল্টে গেল। ঔপনিবেশিক আমলে যখন আমরা দেখলাম এখানে বসন্ত ছড়াচ্ছে, কলেরা ছড়াচ্ছে, রবীন্দ্রনাথের সেই অভিসার কবিতা নগরের নদী, ঠিক একই রকম চিত্র। আমরা যদি থুকিডিডিসের বর্ণনা দেখি, তখনও ঠিক একই রকম মৃত্যু, একই রকম শ্মশান নিয়ে হাহাকার। রবীন্দ্রনাথ যখন লিখছেন, তখনও সেই নগরের নদীকে নগরের বাইরে ফেলে দিয়ে আসা হয়েছে, সীমানা টেনে দেওয়া হয়েছে, নগরের নদীকে বাইরে ফেলে দিয়ে আসা হয়েছে, যেহেতু বসন্ত গুটিকায় তার শরীর ছেয়ে গেছে। স্বাধীনতার পর 1952 সালে তারাশঙ্করের তার আগে গণদেবতা উপন্যাসে আমরা কলেরা মহামারী 52 সালে তিনি যখন আরোগ্য নিকেতন লিখছেন, সেখানেই তিনি লিখছেন যে কত আগন্তুক ব্যাধি। সেখানেই তিনি লিখছেন জলে, বাতাস, এবং সেখানে তিনি লিখছেন ওই ভাইরাস কথাটাই ব্যবহার করছেন, কত আগন্তুক ব্যাধি, এবং নতুন নতুন আগন্তুক হচ্ছে ভাইরাস, জলে বাতাসে তার সঞ্চরণ। এবং তিনি বলছেন মানুষের দেহে, তিনি বলছেন মানে তার লেখা চরিত্র জীবন মশাই বলছেন মানুষের দেহে তাদের প্রবল বিস্তার। এটা উপনিবেশের যুগেও এটা এই জায়গাটা শেষ হয়নি। একের পর এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও একের পর এক, কখনো বড় আকারে, কখনো ছোট আকারে এই মহামারী প্রভাব থেকেই গেছে। 2008 সালে শুভম মুখার্জি নেচার পত্রিকার বন্ধের কথা উল্লেখ করেছেন। 2008 সালে
ওই নেচার পত্রিকা, এটা 2008-এর কথা বলছি, 2008 সালে নেচার পত্রিকায় কেট জোন্স এবং আরো 5 জন তারা একটা প্রবন্ধ প্রকাশ করেছিলেন এবং সেখানে তারা দেখান 1966 থেকে 2004 সালের মধ্যে 355টি নতুন ব্যাধি এসেছে। গোটা বিশ্বে 1966 থেকে 2004 সালের মধ্যে 355টি নতুন ব্যাধি এসেছে। তার 60% ব্যাধির উৎস, 60% ব্যাধির কারণ পরিবেশ দূষণ, প্রাকৃতিক অঞ্চলের ধ্বংস হওয়া এবং জীববৈচিত্র্য নষ্ট হওয়া। এটা 2008 সালের নেচার পত্রিকার প্রবন্ধ। ওই যে আগে আমি যে বলেছিলাম এই মহামারীর সঙ্গে পাশাপাশি, এই অনন্ত অসুখের সঙ্গে পাশাপাশি যুদ্ধ থাকে, অথবা নগরায়ন থাকে, অথবা মাত্রায়ন শিল্পায়ন থাকে, অথবা দূষণ থাকে, সেটা কিন্তু এই সংখ্যার বিচার করলে বেরোবে। 2008 সালে এই যে দেওয়া গেল, যে 2008 সালে দেখানো হলো যে 1966 থেকে 2004-এর মধ্যে 355টা নতুন ব্যাধি, তার 60% এই কারণে। এবং ওই সময় আরেকটা প্রবন্ধে টেলার এবং তার সহযোগীরা লিখলেন যে 20 শতকের শেষ 2 দশকে 175টি সংক্রামক জীবাণুর আবির্ভাব ঘটেছে। তার মধ্যে 75% অর্থাৎ 132% এসেছে এই জীববৈচিত্র্যের ধ্বংসের কারণে। 175-এর মধ্যে 132টির ক্ষেত্রে তাই হচ্ছে জীববৈচিত্র্য। ঠিক এইরকমই কথা আমরা আগেও পেয়েছি টমাস হালের গবেষণায়, অথবা অর্নো কার্লেন ব্যান অফ মাইক্রোবস, তারাও ঠিক একই কথা বলে। তারা কি দেখাতে চেয়েছে? এই যে অর্নো কার্লেনের কথা বললাম, টমাস হালের কথা বললাম, তারা কি দেখাতে চেয়েছে? তারা দেখাতে চেয়েছে প্রকৃতি যেদিন সৃষ্টি হয়েছে, প্রাণের যখন সৃষ্টি হয়েছে, জীবজগতের যখন সৃষ্টি হয়েছে, তখন থেকেই জীব মানেই জীবাণু, জীবদেহে জীবাণুর অস্তিত্ব তখন থেকেই আছে এবং তাদের ধরন পাল্টায়। এবং তারা বলছেন যে এই প্রকৃতির মধ্যেই, এই জীবের ভাইরাসের অবস্থান, কোটি কোটি ভাইরাস নিয়ে আমরা থেকেছি। কিন্তু তারা বলছেন যতক্ষণ জীববৈচিত্র্য তার ভারসাম্য বজায় রাখে, ততদিন প্রতিটি জীবদেহে জিনগত ভারসাম্যজনিত প্রতিরোধ ব্যবস্থাও থাকে। তারা বলছেন যখন প্রাকৃতিক অঞ্চল ধ্বংস করা হয়, এই জীববৈচিত্র্যকে নষ্ট করা হয় এবং কিছুটা জীবদেহ নিয়ে গবেষণা করতে করতে মনুষ্যতর যে নানা রকমের প্রাণী, তাদের নিয়ে নানা রকমের গবেষণা করতে করতে, তাদেরকে জঙ্গল থেকে বার করে এনে তাদের নিয়ে নানা রকমের গবেষণা করতে করতে আমরা আসলে ওই জিনগত প্রতিরোধের জায়গাটা ভেঙে ফেলি এবং তারা আমাদের জায়গায় প্রবেশ করে না, আমরা মানুষেরা তাদের জায়গায় প্রবেশ করি, তাদের প্রতিরোধটাকে ভেঙে ফেলি, আবার একই সঙ্গে নিজেদের প্রতিরোধকেও আঘাত করি এবং তারপর তাদের সঙ্গে সংস্পর্শে এসে এই প্রাকৃতিক অঞ্চল ধ্বংস করতে করতে এই ধ্বংসপ্রাপ্ত প্রকৃতি আর এই জিনগত প্রতিরোধ যে নষ্ট করে দেওয়ার অন্য প্রকৃতি, অর্থাৎ জীব বৈচিত্র্য বা জীব সমাজ, তাদের সংস্পর্শে এসে আমরা নিজেরাই এই ভাইরাসগুলোকে ভাইরাসে পরিণত করতে সাহায্য। তারা বলেছে 2008 সালে তারই প্রতিধ্বনি হলো নেচার। এবং
এবং দেখা গেল যে সময়ে বিপ্রদীপ মন্ডল, আমার মনে হয় এই বারে বারে ভিডিওটা অন হলে আমার একটু ডিস্টারবেন্স হয়, প্লিজ। বিপ্রদীপ মন্ডল, এরপরে যদি কেউ কথা বলতে চায়, কোনো প্রশ্ন করতে চায়, সে তখন ভিডিওটা অন করে কথা বলবে। এখন পর্দায় বারে বারে রিফ্লেকশন হলে বা যাওয়া আসা ঘটলে আমার অসুবিধা হয়, কনসেন্ট্রেশন। এই যে সময়ে এত 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 ব্যাধির আবির্ভাবের কথা বলা হলো, ওই সময়ে দেখা গেল যে প্রকৃতির ধ্বংসটাও মারাত্মক ভাবে হয়েছে। ওই একই সময়ে প্রকৃতির ধ্বংসটাও মারাত্মক ভাবে হয়েছে। এই সময়েই আমরা দেখতে পাচ্ছি, কোথা থেকে দেখতে পাচ্ছি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের একটা সংস্থা আছে, ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। আমি রিপিট করছি, ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, সংক্ষেপে IPBES। তাদের রিপোর্টে আমরা কি দেখতে পাচ্ছি, ওই একই সময়ে, যে সময়ে নতুন ব্যাধির কথা বললাম, ওই একই সময়ে 10 লক্ষ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি, প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির পথে। একই সময়ে, যে সময়ে নতুন ব্যাধিগুলো এসেছে, ওই একই সময়ে 10 লক্ষ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির পথে। এই কথাটা আরো নয়, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের, রাষ্ট্রসংঘের সংস্থা, ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। এবং তারা এই কথাটা ব্যবহার করেছেন যে দিস ইজ অ্যান এজ অফ মাস এক্সটিংশন, বিলুপ্তির সময়। This is an age of mass extinction. এটা ছিল গণ বিলুপ্তির সময়। তো তাহলে আমরা যখন যুদ্ধের কথা বলি, যুদ্ধ প্রকৃতিকে আঘাত করে, প্রকৃতিকে আঘাত করে, বৈচিত্র্য নষ্ট করে, নির্বিচার শিল্পায়ন, নগরায়ন বৈচিত্র্যকে আঘাত করে, প্রাকৃতিক অঞ্চলকে আঘাত করে, আর তার পাশে পলিউশন তো থাকে। ওই সংখ্যান থেকে সেরকমই আসে। আমরা আরো কথা বলি, 2011 সালে, আগে যেরকম আমরা দেখেছি প্লেগকে নিয়ে আলবের কামু সাহিত্য রচনা করেছিলেন, দ্য প্লেগ। এরা কিন্তু লক্ষ্য করেছেন এবং তাদের রচনার মধ্যে দিয়ে ইঙ্গিত দিয়ে গেছেন, আমরা খেয়াল করিনি। বিপ্রদীপ মন্ডল, আই রিকোয়েস্ট ইউ টু গো আউট অফ দ্য ওয়েবিনার, প্লিজ চলে যাও এখান থেকে। আমি প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ করছি, যদি মন্ডল আগে তুমি আউট হবে ওয়েবিনার থেকে, তারপর আমি কথা বলবো। স্যারের বক্তব্য আমরা শোনার জন্য অধীর হয়ে বসে থাকি। যাদের মনে হবে যে থাকার দরকার নেই, থাকবে না, কোনো প্রয়োজন নেই। অনুরোধ করবো বিপ্রদীপ মন্ডলকে কেটে দিন কানেকশন। তাল কেটে যায় একদম স্যার, আমরা জানি এটা, যে আপনি তো কোনো মুখস্থর জায়গা বা ওই রকম একটা বিষয়কে এই জায়গায় আগে যেটা বললাম যে প্লেগ নিয়ে এই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন আলবের কামু তার দ্য প্লেগ বইতে। কলেরা নিয়ে এই একই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন আরেকজন লেখক, লাভ গাব্রিয়েল মার্কেস, লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তেমনি 2011 সালে একটা চলচ্চিত্র তৈরি হলো, দ্য কন্টেজন।
চলচ্চিত্রে আমরা কি দেখলাম? নায়কের ভূমিকা যিনি অভিনয় করেছেন গিনেথ প্যালেট্রা, ছবিটার পরিচালনা করেছেন স্টিভেন সোডারবার্গ। সেই নায়ক হংকং থেকে এসে ইউরোপে, আমেরিকাতে একটা সংক্রমণ ছড়িয়ে দিলেন। আমেরিকা তৎক্ষণাৎ সেই কন্টেজেন্ট ছবিতেও ইঙ্গিত আছে। 2012 সাল সার্সের পটভূমিতে ডেভিড কোয়ামেন একটা বই লিখলেন। এর আগেও একটা আলোচনায় আমি এটা উল্লেখ করেছি। ডেভিড কোয়ামেন 2012 সালে একটা বই লিখলেন, স্পিল ওভার অ্যানিমাল ইনফেকশন অ্যান্ড দ্য নেক্সট হিউম্যান প্যান্ডেমিক। স্পিল ওভার অ্যানিমাল ইনফেকশন and the next human pandemic। 2012 সালে এটা লিখলেন তিনি, 2012 সালে প্রকাশিত হলো। এবং অবাক কাণ্ড, সেই বইতে ডেভিড কোয়ামেন, এটা বেশ কিছুদিন আগে দীনেশ চক্রবর্তী বইটি রিভিউ করেছিলেন আনন্দবাজার পত্রিকায়। এই বইতে ডেভিড কোয়ামেন স্পষ্ট ভাষায় লিখে দিলেন 290-91 পৃষ্ঠায় যে আগামী 7-8 বছরের মধ্যে এর চাইতে অনেক অনেক ভয়ঙ্কর অসুখ আসবে। 2012 সালে লিখেছেন তিনি। সার্স নামক অসুখের পটভূমিতে, এবং সেখানে তিনি বললেন যে আগামী 1 দশকের মধ্যে এর চাইতেও ভয়ানক অসুখ আসবে। কেন এর চাইতেও ভয়ানক? তিনি বললেন তার কারণ, আজকে আমরা 2012 সালে যে অসুখটা দেখেছি, এই অসুখের সংক্রমণ ক্ষমতা কম। কেন? এই অসুখটা সংক্রমিত হবার পর্যায়ে আসবার আগেই যাদের মধ্যে অসুখটা দেখা দিয়েছে তাদের লক্ষণগুলো সাংঘাতিকভাবে স্পষ্ট হয়ে যায়, যার ফলে অন্য সবাই সাবধান হয়ে যেতে পারে। এবং দ্বিতীয়ত আরো বললেন যে এই যে ভাইরাসের জন্য এই সংক্রমণ হচ্ছে 2012 সালে, এদের মারণ ক্ষমতা অনেক বেশি বলে যাদের এই অসুখটা এসে ধরছে তারা তাড়াতাড়ি মৃত্যুর মুখে চলে যাচ্ছে। ফলে মৃত্যুর সঙ্গে সঙ্গে ভাইরাসের ক্ষমতাও কমে যাচ্ছে, ফলে তারা আর ছড়াতে পারছে না। সেই জন্য তারা একটা বিশেষ অঞ্চলে বা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে। কিন্তু কোয়ামেন ওইখানেই বললেন এরপরে যে অসুখটা আসবে এটা অনেক বেশি মারাত্মক। কেন হবে? ভাইরাস নিজেকে প্রস্তুত করবে এবং সেই অসুখটা যখন মানুষের হবে তার লক্ষণগুলো স্পষ্ট হবে অনেক পরে। লক্ষণগুলো স্পষ্ট হয়ে যখন মানুষ সচেতন হবে ততক্ষণে তার সংক্রমণের কাজ অনেক বেশি হয়ে গেছে। এবং সেটা যেহেতু এই সার্স মার্সের তুলনায় তার মারণ ক্ষমতা কিছুটা কম থাকবে, সেই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানে মৃত্যুর সংখ্যা এদের তুলনায় কম হবে, মৃত্যুর হার পার্সেন্টেজ, মৃত্যুর হার এদের তুলনায় কম হবে। অসুখ অনেকের হবে, তার মধ্যে একটা বড় অংশ 85% ভালো হয়ে যাবে। কিন্তু তারা সংক্রমণের কাজ, যেহেতু তারা ভালো হয়ে যাবে, সেই জন্য ভাইরাস সংক্রমণের ক্ষমতাটা ধরে রাখবে এবং সংক্রমণটা অনেক বেশি হবে। দেখে নেওয়া যেতে পারে যে আজকে যে অসুখের মধ্যে আজ তার সঙ্গে লক্ষণগুলো মেলে কি। আবার বলবো, এই কথাগুলো কিন্তু ডেভিড কোয়ামেন আজ বলেননি, বলেছিলেন 2012 সালে অভ্রান্ত জ্যোতিষীর মতো। কিন্তু কিভাবে বলেছিলেন? ইতিহাস ঘেঁটে তার নিজের যুক্তিবোধ নিয়ে এসে তিনি তার একটা নিজস্ব যুক্তি কাঠামো খাড়া করেছিলেন এবং তার মূল কথা সেখানেও ছিল
যেটা তিনি ওইখানে ইঙ্গিত দিয়ে গেছেন এবং 40-এর পরবর্তী পৃষ্ঠাগুলোতে আরো ভালোভাবে ইঙ্গিত দিয়ে গেছেন। এর মূল কারণ আমরা প্রকৃতিকে অসহায় করে দিচ্ছি। আর তিনি ওই কথাটাই বলেছিলেন, যে হারে আমরা প্রকৃতিকে নষ্ট করছি, এই হারে যদি প্রকৃতি নষ্ট হতে থাকে, পরিবেশ নষ্ট হতে থাকে, আরো 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 ভয়ঙ্কর ভাইরাস আসবে এবং আমরা প্রকৃতির কোল থেকে যত বিচ্ছিন্ন হব, তত তার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে আমরা দুর্বল হয়ে পড়ব। কতগুলো ডেভিড কোয়ামেনের, আমারও নয়, আজকের কোনো ডাক্তারেরও নয়। আজকে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। 1966 থেকে 2004 পর্যন্ত কি অবস্থায় দাঁড়িয়েছিলাম আমরা বলেছি। আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই সময়ে? ওই যে আমি এর আগে যেটা বললাম, ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম 2020 সালে তারা একটা রিপোর্ট পেশ করেছে। আমিও বলবার কথা নয়, পাবলিক ডোমেইনে আছে, আমিও সেখান থেকেই নিয়েছি, আমিও নেট ঘেটেই নিয়েছি। নেট ঘেটে সবাই পেতে পারে। 2020 সালের যে রিপোর্ট, এই 2020 সালের রিপোর্ট আমরা কি দেখি? এর আগের যে রিপোর্টটা, সেটাতে আমরা বলেছি 10 লক্ষ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হচ্ছে এই মানে একবারে 20 শতকের প্রথম দশক পর্যন্ত। আর 2020 সালের রিপোর্টে কি বললাম, দেখলাম 2020 সালের রিপোর্টে দেখানো হচ্ছে গোটা বিশ্বে আমরা হারিয়েছি 85% জলাভূমি, 85% আমরা হারিয়েছি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে 2035 সালের মধ্যে, 2035 সালের মধ্যে, মানে এই যে রিপোর্টটা, সেই রিপোর্টটা যে নামটা দেওয়া হয়েছে সেটা একটু বলতে ভুলে গেছি। এই রিপোর্টটার নামটা দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ল্যান্ড। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ল্যান্ড। এই রিপোর্টে বলছে যে 2035 সালের মধ্যে বেশিরভাগ অঞ্চল আইস ফ্রি হয়ে যাবে, বরফ মুক্ত হবে, হিমবাহ গলে যাবে। এই রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে গড়ে প্রতি বছর 400 মিলিয়ন টন বর্জ্য জলাশয়গুলোতে ফেলা হচ্ছে। 400 মিলিয়ন টন বর্জ্য পদার্থ জলাশয়গুলোতে ফেলা হচ্ছে। তারা হিসেব করে বলছেন 2050 সালের মধ্যে নদী এবং সমুদ্র মিলে যে পরিমাণ মাছ থাকবে, সেই মাছের মোট ওজনের চাইতে অনেক বেশি ওজন হবে প্লাস্টিক। যে পরিমাণ প্লাস্টিক ফেলা হচ্ছে 2050 সালের মধ্যে জলাশয়গুলোতে, মানে নদী এবং সমুদ্র মিলিয়ে যে পরিমাণ মাছ থাকবে, তার যা মোট ওজন হবে তার চাইতে অনেক বেশি ওজন হবে ওই জলে ফেলা প্লাস্টিক। আরো কি বলছেন? 2050 সালের মধ্যে 3.2 সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অনন্ত অসুখে আমাদের পরাজয়ের সম্পর্ক আছে। এই কথাটি বারবার পয়েন্ট আউট করা হয়েছে, এই কথাটি বারবার বলা হয়েছে একটা সভায়। সভাটি অনুষ্ঠিত হয়েছে 2021 সালের 3রা মার্চ খোদ নিউ ইয়র্ক শহরে।
2021 সালের 3রা মার্চ খোদ নিউ ইয়র্ক শহরে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রেখেছে প্রধানত আদিবাসী, জনজাতি, বনবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা, কারণ তারাও অনেক বেশি শঙ্কিত এবং সেখানে তারা এই কথাগুলো বলছেন যে যেভাবে জল নষ্ট করা হচ্ছে, যেভাবে প্রাকৃতিক অঞ্চল নষ্ট করা হচ্ছে, কি করে বাঁচবো? এই প্রকৃতির মানুষগুলোই প্রকৃতি সম্পর্কে এই কথাগুলো বলেছেন। এর সঙ্গে আমরা নোয়াম চমস্কির কথা মিলিয়ে দেখি। আন্দ্রে ভিচেক, সোভিয়েত রাশিয়ায় জন্ম, পরবর্তীকালে তিনি মার্কিন প্রবাসী হন। আন্দ্রে ভিচেকের সঙ্গে নোয়াম চমস্কি যখন কথোপকথন করছেন, যেটা ওই অন ওয়েস্টার্ন টেরোরিজম বইতে আছে লিপিবদ্ধ, অন ওয়েস্টার্ন টেরোরিজম বলে নোয়াম চমস্কির নামে যে বইটি আছে সেখানে লিপিবদ্ধ আছে। নোয়াম চমস্কি আন্দ্রে ভিচেককে বলছেন, ইতিহাসে আমরা কি দেখি, কলম্বাস যখন পশ্চিম গোলার্ধে পা রেখেছিলেন, মার্কিন জগতে পা রেখেছিলেন, তখন সেখানে 8 থেকে 10 কোটি বনবাসী সম্প্রদায়ের বাস ছিল। বনবাসী, আদি জনগোষ্ঠী, জনজাতি গোষ্ঠীর বাস ছিল। আর 2000 সালে আমরা কি দেখি? 2000 সালে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 2 লক্ষে। ভাবতে হবে, 8 থেকে 10 কোটি জনজাতি, বনবাসী সম্প্রদায় যারা প্রাকৃতিক অঞ্চলকে রক্ষা করে, তারা এসে দাঁড়ালো 2 কোটি। প্রাকৃতিক অঞ্চল এবং জৈববৈচিত্র্যকে রক্ষা করার কাজে যাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেত, তারা 10 কোটি থেকে 2 লক্ষে এসে দাঁড়ালো। নোয়াম চমস্কি যে কথাটা বলেছিলেন তার সঙ্গে মিলিয়ে 2021 সালে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা নিউ ইয়র্কের ওই সভায় যে কথাটা বলছেন, তাতে তাদের কথাটা কি খুব একটা উড়িয়ে দেওয়া যায়? আমরা যদি ভারতের দিকে তাকাই, (2011 থেকে 2020) 2011 থেকে 2020 এই সময়ের মধ্যে ভারতের বনাঞ্চল মোট কমে এসেছে 12,264 বর্গ কিলোমিটার। 2011 থেকে 2020 সালের মধ্যে ভারতের বনাঞ্চল কমেছে 12,264 বর্গ কিলোমিটার। ইউএনওর যে রিপোর্টের কথা আমরা বললাম সেখানেও এটা উল্লেখ করা হয়েছে, সেখানে কিলোমিটার হিসেব দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে যে এই সময়, এই দশকে ভারতে ফরেস্ট এরিয়া সংকুচিত হয়েছে বাই 36%। এবং আরেকটা কথা তারা ব্যবহার করেছে, ট্রি কাভারেজ, অর্থাৎ গাছ তো শুধু বনে থাকে না, তারা টোটাল ট্রি কাভারেজের হিসেব ধরে তারা বলছেন যে ভারতে ট্রি কাভারেজের সংকোচন ঘটেছে বাই 14%। এটা 2011 থেকে 2019 সাল বা 20 সাল পর্যন্ত। তাহলে আমি আবার আমার পুরনো কথায় ফিরি, প্রাকৃতিক অঞ্চল নষ্ট করা, জীববৈচিত্র্য নষ্ট করা, বনাঞ্চল নষ্ট করা, তার সঙ্গে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? যারা শুনছে তারাই বিচার করবে। আজকে এই 2021 সালে, আজকে এই ইয়াস ঘটে যাওয়ার পর তারপরে আমরা বলি, তারপর আমরা খুঁজি, আচ্ছা এই যে গত কয়েক বছরে 500 কোটি টাকার ম্যানগ্রোভ ফরেস্টেশন সে কোথায় গেল? তারপরে আমরা খুঁজি, আরে আমফানের গাছগুলো কি হলো? আরে এখন খুঁজে লাভ কি? এটা চলছে, এটা আজকের ঘটনা নয়। গণদেবতা যখন লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গণদেবতা উপন্যাসে একটা ঘটনার কথা বলা আছে
ময়ূরাক্ষী নদীর বাঁধ, সেই ময়ূরাক্ষী নদীর বাঁধের ওপরে একটা নির্দিষ্ট দূরত্ব পর 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 বড় বড় গাছ পোতা আছে, শিমুল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ পোতা আছে। জমিদারির হস্তান্তর হলো, ব্যবসায়ী লোক জমিদারি গ্রহণ করলো, তারপর গ্রামে দর্শন করতে গিয়ে তার মনে হলো যে এই যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধটাকে তিনি সড়ক হিসেবে ব্যবহার করবেন, যাতে বাঁধের উপর দিয়ে তার বড় জুড়ি গাড়ি যেতে পারে। কারণ গ্রামের সরু রাস্তা দিয়ে তার ওই 6 ঘোড়ায় টানা বড় জুড়ি গাড়ি যায় না। কিন্তু সেটা করতে গেলে ওই বাঁধের উপরে যে ওই শিমুল গাছ রাখা আছে, অশ্বত্থ গাছ রাখা আছে, বট গাছ রাখা আছে, সেইটা রাখলে তো হবে না। জমিদার মশাই, এটা উপন্যাসটা পড়ে দেখলেই দেখা যাবে, জমিদার মশাই ময়ূরাক্ষীর বাঁধের উপরের গাছগুলো কেটে ফেললেন। তিনি খেয়াল করলেন না যে ওই গাছ তার শেকড় দিয়ে বাঁধটাকে আটকে রাখে। তিনি খেয়াল করলেন না যে ওই গাছে যে পাখিরা বসে, সেই পাখিরাই অন্য বনসৃজনে সাহায্য করে। তারা ফল খায়, বীজ ফেলে, আবার বনসৃজন হয়। তার জন্য বনসৃজন প্রকল্পের দরকার হয় না, তার জন্য 500 কোটি টাকা ইনভেস্ট করার দরকার হয় না, আর তারপরে প্রশ্ন করতে হয় না যে এই যে টাকা ইনভেস্ট করে ম্যানগ্রোভ হলো গেল কোথায়। তার জন্য প্রশ্ন করতে হয় না যে এত বাঁধ বানানো হয়, বাঁধ ভাঙে কেন, ইতিহাস কেন হয়, বাঁধ কেন ভাঙে। ওই গণদেবতা পড়লেই বোঝা যায়। আজকের কোন রিসার্চ ওয়ার্ক করতে হয় না। যে সময় আমরা মহা অনন্ত অসুখ দেখি, এই অসুখটা কি তাহলে শুধুমাত্র একটা ভাইরাসের মধ্যে? এই অসুখ তো সর্বত্র ছড়িয়ে আছে। এই অসুখ তো দুর্নীতির মধ্যে আছে, এই অসুখ তো প্রাকৃতিক অঞ্চল ধ্বংস করার মধ্যে আছে, এই অসুখ তো পুঁজির মাত্রাহীন বিস্তারের মধ্যে আছে। এই অসুখ আমাদের সকলের মধ্যে ছড়িয়ে গেছে। একটা অসুখ যাবে, আরেকটা অসুখ আসবে। কত ভ্যাকসিন দেবো, কত ভ্যাকসিন দিয়ে কত অসুখ আটকাবো? একই অসুখের 4টে ওয়েভ দরকার নেই। 2004 সাল পর্যন্ত 355টা নতুন ব্যাধি পেয়েছি, আগামী দশকে আরো 400 নতুন ব্যাধি পাবো। যদি না এখনো এই জায়গাটায় আমরা সচেতন হই। আমাদের অবাক লাগে যে সেই কবে 1962 সালে র্যাচেল কারসন সাইলেন্ট স্প্রিং লিখে সাইলেন্ট স্প্রিং নামক বইটি লিখে 1962 সালে ওয়ার্নিং দিয়েছিলেন। আমরা শুনিনি। আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি। এই ওয়ার্মিং যত হবে তত আমরা অনন্ত অসুখে আঘাত পাবো এবং কতদিন টিকে থাকতে পারবো জানি না। তার কারণ এর পেছনে বিজ্ঞান আছে। আমাদের শরীরে যখন ভাইরাস আক্রমণ করে, আমি ইতিহাসের মানুষ, তবু যতটুকু এদিক ওদিক করে বুঝেছি, আমাদের শরীরে যখন ভাইরাস আক্রমণ করে শরীরের টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়তে থাকে লড়াই করবার জন্য। কিন্তু বাইরের টেম্পারেচার যদি তার থেকে অনেক বেশি বেড়ে যায়, আমাদের লড়াইয়ের ক্ষমতা কমে যাবে। গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে অনন্ত অসুখের সম্পর্ক আছে। আমরা যত বেশি গরমের যুগে যাব, তত বেশি লড়াইয়ের ক্ষমতা আমাদের কমবে। কারণ আমাদের যে উষ্ণতা, যে শারীরিক উষ্ণতা আমাদের লড়াইয়ের পথে এগিয়ে দিত, সেই শারীরিক উষ্ণতা আর আমাদের রক্ষা করবে না। আমরা কত রকমের ব্যাধির বিরুদ্ধে কত রকমের ইনজেকশন নেব। বছরে 365 দিন, তাহলে 365টা ইনজেকশন নিতে হবে। 1962 সালে কারসন ওয়ার্নিং দিয়েছিলেন। 1965 বা 66 সালে
মার্কিন প্রেসিডেন্ট জনসন খুব নাটক করে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে বললেন আমাদের লড়াই করতে হবে অন 1000 ব্যাটল গ্রাউন্ডস। 1970 সালে এয়ার পলিউশন অ্যাক্ট হলো আমেরিকায়। ওই বছরই রাষ্ট্রসংঘের পরিবেশ দপ্তর খোলা হলো। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আর দেরি করা যায় না, পরিবেশ দপ্তর খোলা হলো। 72 সালে আর 2 বছর পর প্রথম প্রস্তাব নেওয়া হলো যে প্রতি বছর 5ই জানুয়ারি পরিবেশ দিবস পালন করা। তখন স্লোগান দেওয়া হয়েছিল, সেই সময় স্লোগান দেওয়া হয়েছিল ফাইট ফর অনলি ওয়ান আর্থ, ফাইট ফর অনলি ওয়ান আর্থ। অর্থ কি ছিল? অর্থ ছিল যে এই একটাই পৃথিবীকে আমরা রক্ষা করব অসংখ্য প্রজাতির জন্য, অসংখ্য প্রজাতির জন্য ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা দ্বীপের সৃষ্টি করবো না, একটাই পৃথিবীতে আমরা সবাই পাশাপাশি বাঁচবো। আমরা তা করিনি, অন্য অনেকের আর্থ আমরা ধ্বংস করে দিয়েছি। আর তারপরে এই 2021 সালে প্রস্তাব নিতে হয়, যেখানে সেই প্রস্তাবের শিরোনাম দেওয়া হয় মেকিং পিস উইথ নেচার। ওই রাষ্ট্রসংঘের প্রস্তাব মেকিং পিস উইথ নেচার 2021 সালের প্রস্তাব। এবং 2021 সালে কি স্লোগান দিতে হয় অলরেডি শুভম সেটা উল্লেখ করেছেন। স্লোগান দিতে হয় রেস্টোর দ্য ইকোসিস্টেম। এত বছর পরে এটা বলতে হয়? কত বছর আগে আমরা ওয়ান আর্থের জন্য স্লোগান দিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট নাটক করে বলেছেন 1000 ব্যাটল গ্রাউন্ডে আমাদের ফাইট করতে হবে। তারপরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পলিউট করেছে গোটা পৃথিবীটাকে। আমরা এবার তার অংশীদার হয়ে গেছি। তখনই জনসন সাহেব বলেছিলেন যে আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেড উড ফরেস্ট, ওয়াইল্ড রিভার আর গ্লিমিং সি শোর রেখে যাব? এই তিনটি কথা তিনি বলেছিলেন যে আমরা এই রেখে যাব, রেড উড ফরেস্ট, ওয়াইল্ড রিভার আর গ্লিমিং সি শোর। একটু রেখে এসেছি। ইয়াসের পরেও তো তাই দেখছি। ইয়াসের পরেও, আমফানের পরেও দেখেছি, ইয়াসের পরেও তো রেডউড ফরেস্ট দেখছি, ওয়াইল্ড রিভার দেখছি, মদমত্ত নদী দেখছি, আর গ্লিমিং সি শোর দেখছি। তাহলে কি এই অবস্থায় নজরুলের সেই কথা মনে পড়ে, যাহারা করিল ধ্বংস সাধন রচিয়া, খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী, যাহারা করিল ধ্বংস সাধন কোন চঞ্চল মতি। বিভিন্ন রিপোর্ট বলছে সামনে আমাদের 3টে বিপদ। ওয়ার্ম ক্লাইমেট, বিভিন্ন যে রিপোর্টের কথা আমি বললাম মেকিং পিস উইথ নেচার শিরোনামে, বলছে সামনে আমাদের 3টি বিপদ। ওয়ার্ম ক্লাইমেট, আমি একটু আগেই বললাম যত আমরা উষ্ণায়নে যাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমে যাবে, আমাদের বডি টেম্পারেচার ফেল করে যাবে বাইরে থেকে আসা শত্রুকে ট্যাকল করার ক্ষেত্রে। তত আমাদের বডি টেম্পারেচার ফেল করবে, তত আমাদের অক্সিজেন ফ্লাকচুয়েট করবেই, তত বাইপ্যাপের দরকার হবে, তত অক্সিজেন সিলিন্ডারের দরকার হবে, অক্সিজেন সিলিন্ডার ক্রাইসিস হবে, আর তারপরে তাই নিয়ে হাহাকার। দ্বিতীয় যে ডেঞ্জারের কথা তিনি বলেছিলেন লস্ট বায়োডাইভার্সিটি, এই রিপোর্টে যেটা বলা হয়েছে লস্ট বায়োডাইভার্সিটি, সেকেন্ড ডেঞ্জার। এন্ড থার্ড ডেঞ্জারের কথা যেটা বলা হয়েছে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং। এখানে যে কথাটা ব্যবহার করা হচ্ছে সেটা ওয়ার্ম ক্লাইমেট,
লস্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড পলিউশন। আর তারপরে মন্তব্য করা হয়েছে, অবজারভেশন করা হয়েছে সেখানে। অবজারভেশনটা কি? দিস, আমি এইটুকু শুধু বলছি, কোট আনকোট, দিস self-inflicted planetary crises put the well-being of current and future generations at unacceptable risk. আমি রিপিট করছি, these self-inflicted planetary crises put the well-being of current and future generations at unacceptable risk. আসলে আমরা এই এই রিস্ককে কাঁধে নিয়ে, এই ঝুঁকিটাকে কাঁধে নিয়ে অনন্ত অসুখের মধ্যে আছি। এই অনন্ত অসুখ শুধু করোনা ভাইরাসে খুঁজে পাওয়া যাবে না। এই অনন্ত অসুখ সর্বত্র ছড়িয়ে আছে, এবং এই অসুখ থেকে বাঁচতে গেলে শুধু আমরা বাঁচলে হবে না, জীববৈচিত্র্যকে বাঁচতে হবে, প্রাকৃতিক অঞ্চলকে বাঁচতে হবে, প্রকৃতিকে বাঁচতে হবে। এছাড়া শুধু প্রতিষেধক ইনজেকশন দিয়ে কিচ্ছু হবে না, আমরা বাঁচবো না। আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো, কিন্তু সমাজগতভাবে, সমষ্টিগতভাবে, জনজাতিগতভাবে আমরা বাঁচবো না। প্রশ্ন হলো যে রবীন্দ্রনাথ তার অভিশাপ কবিতায় দেখিয়েছিলেন, সব যখন হেরে গেল, নগরের নচিকে যখন নগরের বাইরে শুইয়ে দেয়া হলো, তারপর সন্ন্যাসী উপগুপ্ত বললেন, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্ততা। বলে এই প্রশ্নটা রেখে আমি শেষ করব, ওই রকম উপগুপ্তদের আসবার সময় কি এখনো হয়নি? শুধু প্রশ্ন নয়, এই একটা আশা রেখে শেষ করব যে আমাদের মধ্য থেকেই হয়তো আবার আবার অসংখ্য উপগুপ্তের আবির্ভাব ঘটবে, যারা প্রকৃতি আর মানুষ, জীববৈচিত্র্য আর মানুষের ভারসাম্য রক্ষা করে একটা শৃঙ্খলা আনবার চেষ্টা করবে। একমাত্র তখনই আমরা বলবো অনন্ত অসুখ বোধহয় অতীত হলো। সেই অতীতের স্বপ্নটা রেখে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যারকে। আমরা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো স্যারের আলোচনা শুনলাম। স্যার অসাধারণ ভাবে ব্যাখ্যা করলেন আজকের পরিস্থিতি, এবং ইতিহাস, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, জার্নাল, আধুনিক যে সমস্ত মিটিং রয়েছে, মানে সমসাময়িক যে সমস্ত মিটিং বা তথ্য একেবারে মিলিয়ে মিশিয়ে এমন ভাবে পরিবেশন করলো, সত্যিই অভিভূত হয়ে গেলাম আমরা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। দুটো কথা বলবো আমাদের সঞ্চালকের অনুমতি নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার। আসলে একটু বলি, অনেকের কাছে হয়তো স্যারের এটা আজকে প্রথম হলো, এমন অনেকেই আছে। বিষয়টা হচ্ছে যে আমরা যেগুলো শিখি, মানে আজকে স্যার একটা বিষয় নিয়ে বললেন, এখানে শুধু বিষয়টাকে দেখলে হবে, এখানে আমার মনে হয় আরো অনেকগুলো অন্তর্নিহিত জায়গা আছে যেগুলো ছেলে মেয়েদের কাছে, বিশেষত আমরা যারা পড়াই, আমাদের কাছে এটা অত্যন্ত বড় এবং এটা আমরা সবসময় পাই। সেটা হচ্ছে কেমন যেন আমরা যে কোনো বক্তৃতা বা যে কোনো ওয়েবিনার, যে কোনো আলোচনার ক্ষেত্রে আমরা একটা স্পষ্ট দুটো বিভাজনের জায়গা তৈরি করি। অর্থাৎ একটা উচ্চ কোটির আলোচনা, উচ্চ ধারার আলোচনা, সেখানে শুধু জার্নাল থাকবে, সেখানে শুধু
বড় বড় ইন্টারনেটের তথ্য থাকবে, এটা ওটা সেটা থাকবে, অর্থাৎ অনেকটা জ্যাঠামির জায়গাটাই শুধু কেবল সেখানে থাকবে, এবং সে বক্তৃতা হাততালি পাওয়ার মতো অনেকে হয়তো বক্তার যে বিভিন্ন বিষয়ে তার যে উচ্চ মার্গের ধারণা সেইগুলো হয়তো ব্যাপারগুলো আসে। কিন্তু সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যখন জীবন মরণ সমস্যা, যখন প্রশ্নটা মাটির সঙ্গে জড়িত, যখন প্রশ্নটা জীবনের সঙ্গে জড়িত, তখন একেবারে সাধারণ জায়গা থেকে সেই ওপরের জায়গাটা অর্থাৎ বৌদ্ধিক জায়গাটাকে বাস্তবের মাটিতে নামিয়ে এনে তাকে নিজের জায়গা থেকে পর্যবেক্ষণ করা এবং তার বিশেষত্বটাকে সবার সামনে উপস্থাপিত করা, এই আর্ট আমি অন্তত পক্ষে আমার সমস্ত গুরু শিক্ষক সবাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে স্যারের মতো কোথাও আমরা পাই না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে তথ্যবহুল আলোচনা হতেই পারে, যে আমি নেট ঘেটে অনেক তথ্য নিয়ে একটা আলোচনা, দেখো এইটাই এইটাই স্যার যেমন বলছিলেন করোনা নিয়ে মিডিয়াতে এখন ডাক্তারবাবুরা যেভাবে গ্রন্থকিটের মতো তারা তাদের জায়গাগুলো দেখাচ্ছেন, কিন্তু বাস্তব সমস্যার সমাধান করতে গেলে যে খোলামেলা দৃষ্টিভঙ্গির দরকার, অর্থাৎ ব্যক্তিগত রিয়ালাইজেশন, কোনো একটা বিষয়কে শুধুমাত্র টপিক বা বুদ্ধির খেলার জায়গায় সীমায়িত না রেখে সেই বিষয়টাকে নিজের মতো করে উপলব্ধি করে তারপর তার বাস্তব প্রতিফলন যাতে ঘটতে পারে সেই বাস্তব প্রেক্ষিত থেকে রসদ নিয়ে সেটাকে একেবারে ওপর লেভেলের যে গবেষণাগুলো সেগুলো তো মানুষের জন্য, তাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়ে একেবারে সাদা মাটা করে পরিবেশন করা, এবং একটা অত্যন্ত ভয়ঙ্কর অশনি সংকেত যেটা, যেই করোনা ভাইরাস নিয়ে আমরা এতদিন ধরে কাজ করছি, আমি নোডাল হিসাবে কাজ করছি, এত পড়ছি, এত কিছু জানছি, প্রতিদিনই সবাই জানছে, গবেষকরাও জানছে সবাই, কিন্তু একটা জায়গা হয়তো করোনার বিষয়টাকে আমরা নতুন নতুন করে আবিষ্কার করছি, ভ্যারিয়েন্টের কথাগুলো স্যার বলি, কিন্তু মজার গল্পটা হচ্ছে যে আমরা কি তাহলে এই বিজ্ঞান প্রযুক্তিকে হাতিয়ার করে সারা জীবন একটা আর্টিফিশিয়াল লাইফের জন্য অপেক্ষা করব, যেখানে ওই গ্লোবাল ওয়ার্মিং এর কথা বাদ দিয়ে পক্ষান্তরে ওই জনসনের কথা ধরেই বলবো যে আমরা গ্লোবালাইজেশনটাকে আরো কোনোভাবে উৎসাহিত করছি, ব্যবসা বাণিজ্যকে তুলিয়ে পাপিয়ে তুলছি, নাকি আবার প্রকৃতির কোলে ফিরে যাব? ভারতবর্ষের সমস্ত কিছু সেকেলে বস্তা পচা, ইংরেজি মিডিয়ামে পড়তেই হবে, ইংরেজি জানতেই হবে, আপত্তি নেই, জানার কোনো সীমা নেই, যে কেউ জানতে পারে, কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্যের দিকে আবার ফিরে তাকানোর প্রয়োজনীয়তা এবং তার গুরুত্বকে উপলব্ধি করা, রবি ঠাকুরও যেটা বারবার পূর্ব পশ্চিম প্রবন্ধের মধ্যে দিয়েও বারবার করে তিনি বলেছেন যে কিভাবে আমরা মেলাতে পারবো, স্বামীজিও সে চেষ্টা করলেন, সবাই চেষ্টা করলেন, ফলে আবার প্রকৃতির কূলে ফিরে যাওয়া, এবং একমাত্র প্রকৃতি মা, যেখানে আমি যদি ডারউইনকে ধরেও বলি যে অভিযোজনের ফলে আমাদের এই শরীর পাওয়া এবং এই উন্নত জীবন পাওয়া, তাহলে প্রকৃতি যদি সেটা দান করে থাকে তাহলে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৃতির, সেই প্রকৃতি মাকে যদি আমরা অক্ষত রাখতে পারি তাহলেই হয়তো নিরাপদে বাঁচতে পারবো, না হলে বারবার বারবার এক একটা নতুন নতুন সমস্যার দিকে আমাদেরকে দৌড়তে হবে, আইলার যশ হবে, আবার বাঁধ নির্মাণ হবে, আবার বাঁধ ভাঙবে, আবার আইলা আসবে, একটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো চলতেই থাকবে, এর বোধহয় শেষ কোথাও খুঁজে পাবো না। 5G-তে যাব, টেকনোলজির ব্যবহার করব, কিন্তু যদি সুচারুরূপে সেটাকে ব্যবহার না করতে পারি, যে প্রকৃতিকে নির্ভর করে বেঁচে আছি সেই প্রকৃতিকেই যদি কুঠারাঘাত করি, তাহলে তার পরিণতি তো আমাদেরকে ভোগ করতেই হবে। বিজ্ঞান প্রযুক্তি বোধহয় আমাদেরকে সেইভাবে বাঁচিয়ে রাখতে পারবে না। তাহলে বলতে হবে যাদের পয়সা আছে তারাই আর্টিফিশিয়ালি বেঁচে থাকবে, যাদের নেই তারা নয়। যে কারণে স্যার খুব সুন্দরভাবে এটা দেখালেন যে আমরা এখনো গ্রামে গিয়ে দেখি কেউ মাস্ক পরছে না, চায়ের দোকানের আড্ডা চলছে, সমস্ত কিছু খোলামেলা, এবং গেলে তারা আমাদের মাস্ক দেখলে তারা উল্টে আমাদেরকে বিদ্রুপ করে বলে যে তোমরা বড় লোক তো তাই তোমাদের রোগ অনেক, তোমাদের মাথা ব্যথা অনেক, আমরা মাঠে খাটি খাই ঘুরে বেড়াই, আমাদের কোনো অসুখ বিসুখ কোনো করোনা কিছু নেই। এসব বড় লোকদের একটা পরিকল্পনা যাতে তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়।
একেবারে লেখাপড়া না জানা সাধারণ গরিব গ্রামীণ মানুষও আজ এই কথা বলে। সুতরাং কোথাও একটা ইমিউনিটির ব্যাপার, এই ইমিউনিটিটা সে কোথার থেকে পেয়েছে? আমাদের মতো তো তার খাদ্য তালিকা নেই, সকালবেলায় 4টে কাজু, দুপুরবেলায় ছানা, এই কিচ্ছু নেই, নর্মাল ফুড হ্যাবিট, কিন্তু প্রকৃতির কোলে আছে। সেই প্রকৃতির কোলে থাকার জন্য অসুখ বিসুখ কম, এবং করোনা মহামারীর মতো, যেটাকে আমরা মহামারী বলছি, যেটাকে একটা অত্যন্ত উদ্বেগজনক জায়গার থেকে মহামারী বলেননি, সেই রোগেও তারা কিন্তু অবিচল রয়েছে আগের মতো। সুতরাং তারা ভুল করছে, আমরা শিক্ষিতরা টিভি আর খবরের কাগজে অনেক গবেষণা পড়ে নিজেরা আতঙ্কিত হচ্ছি, আতঙ্ক ছড়াচ্ছি। সুতরাং এর মূল উৎপাটন করতে হবে, এবং সেটাকে যদি করতে হয় এবং একে যদি আটকাতে হয়, তাহলে একমাত্র প্রকৃতি রক্ষা ছাড়া আর আলাদা কোনো পথ নেই। সুতরাং একদিকে করোনা আর একদিকে পরিবেশ দিবস, এই দুটো জিনিস এত সুন্দরভাবে এবং এত মনোগ্রাহী, স্যার তো সব সময়ই সেইভাবে বলেন যে প্রায় 1.5 ঘন্টার ওপর সময় আমরা কি করে কাটিয়েছি জানি। স্যার বললে আরো অনেকগুলো দিক এসেই যেত, ভারতীয় সংস্কৃতির দিক। স্যার এই পেপার আমি জানি মেডিকেল সায়েন্সের যে বই দিয়েছিলেন, যেখান থেকে আমরা ছেলে মেয়েদেরকে এখনো পড়াই, শেখাই, এবং মানে অদ্ভুত ধরনের। আজ আর একবার স্যারের ক্লাসে ছাত্র হয়ে যেতে পারলাম, এই সৌভাগ্য লাভ করলাম। স্যার সুস্থ থাকুন, স্যার ভালো থাকুন, স্যার প্রণাম নেবেন। যদি কারো প্রশ্ন থাকে তাহলে স্যারকে করতে পারেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে অলোক বাবুর বক্তৃতা শোনার পর সত্যি আমরা মোহিত হয়েছিলাম। স্যার বললেন যে 1.5 ঘন্টা সময় যে আমরা কিভাবে কাটিয়ে ফেলেছি সত্যি বুঝতে পারিনি। এত ভাবে এত দিক থেকে স্যার আলোচনা করলেন, সত্যি আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। এখানে অনেক কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা আছেন, উপস্থিত আছেন। আমি যেখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্দ্রদীপ স্যার আছেন, কেশব স্যার আছেন, আমাদের সাগর সিমলান্দি স্যার আছেন, শর্মিলা দত্তমণিক ম্যাডাম আছেন। আপনাদের প্রত্যেককেই আমাদের সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা স্যারের বক্তব্য শুনলেন। এবার আমাদের ছেলে মেয়ে বা আমাদের যারা এখানে রয়েছেন উপস্থিত মান্য অতিথিবর্গ, তারাও যদি স্যারকে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করতে চান, আপনারা নির্দ্বিধায় সেটা করতে পারেন। আমার মনে হচ্ছে স্যারের মনে হচ্ছে নেই প্রশ্ন। একদমই স্যার, একদমই। মানে আপনি যেভাবে স্যার বললেন, যেভাবে ব্যাখ্যা করলেন স্যার, পুরোটাই আমাদের কাছে পরিষ্কার। সত্যি স্যার, মানে আমি তো আপনার ছাত্র মানে সরাসরি নই, কিন্তু আজকে আপনার আলোচনা শোনার পর থেকে এবং সুপম বাবুর কাছ থেকে যা শুনেছি, স্যার সবসময় আপনার প্রশংসা করেন। সত্যি আপনার আমি গুণমুগ্ধ ছাত্রই হয়ে গেলাম আজকে থেকে স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো, এবং প্র্যাকটিক্যালি আমি একটা কথাই মনে করিয়ে দেবো যে আসলে পৌরাণিক কথা যদি মনে করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি শিবের দক্ষ যজ্ঞের সামনে আছি। আমরা যদি সেই পৌরাণিক অনুষঙ্গ টানি, আমরা দেখবো যে দক্ষের অহংবোধ বড় বেড়ে গিয়েছিল। একসময় ব্রহ্মার অহংবোধ বেড়ে গিয়েছিল বলে শিব তার রুদ্রমূর্তি ধরে ব্রহ্মার বুকে পা রেখেছিলেন। এই ভগবান বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার মতো। তেমনি আমরা পৌরাণিক কথায় পাই যে দক্ষের অহংবোধ বেড়ে যাওয়াতে শিব রুদ্রমূর্তি ধরে দক্ষযজ্ঞ করলেন, এবং সেখানে সেই রুদ্রমূর্তির পাশে সেই দক্ষযজ্ঞে একটা সুযোগ বুঝে অন্যতম এই পণ্ড করবার কাজে হাত লাগিয়েছিল নানা ভূত প্রেত। এটা পৌরাণিক। আজকে বোধ হয় এই ভাইরাস গুলো সেই ভূত প্রেতের চেহারায় এসে হাজির হয়েছে, এবং আজকে আমরা আরেকটা দক্ষযজ্ঞের সামনে। আমার সত্যি আমি খুব আহত বোধ করি, এই কথাগুলো কেউ বলতে চায় না বাইরে, না গণমাধ্যমে, না টিভিতে। রাষ্ট্র চটে যাবে, সিরাম কোম্পানি চটে যাবে,
বায়োটেক কোম্পানি চলে যাবে। কিন্তু একদিন না একদিন ভাবতে হবে। এই কথাটাই সিরিয়াসলি বলে, শুধু সেমিনারে বলবার জন্য নয়, এই কথাটাই সিরিয়াসলি বলে, সবাইকে ভাববার কথা বলে আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার ভালো থাকবেন স্যার, আবার তো 10 তারিখে আপনার কথা শুনবো। ধন্যবাদ স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমার উপরে স্যার দায়িত্ব দিয়েছেন ভোট অফ থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আমি করজোড়ে এখানে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা আমাদের কলেজের এবং অন্যান্য কলেজ থেকে যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি। তারা সুদীর্ঘ সময় আমাদের সঙ্গে এখানে কাটিয়েছেন, প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। পরিবেশ আমাদের বাঁচাতে হবে, এই অঙ্গীকার আমাদের নিতে হবে, এই অঙ্গীকার আমাদের গ্রহণ করতে হবে। আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ আমাদের উপহার দিয়ে যেতে হবে। আমি ডক্টর সুপম মুখার্জি স্যারের অনুমতিক্রমে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য আমি স্যারের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। স্যার, সমাপ্তি ঘোষণা করুন। ঠিক স্যার, ভালো থাকবেন স্যার, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।